আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুনছিলেন আহমদ ছফার রচিত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আজ পর্ব ৮, অর্থাৎ শেষ পর্ব। আমাদের ধারণা ছিল অনধিক 6:30 নাগাদ আমরা দিলদার সাহেবের বাড়িতে পৌঁছব। এ গলি সে গলি, তস্য গলি এবং তস্য গলির তস্য গলি ঘুরে ধানক্ষেত পেরিয়ে পুকুর পাড়ে একতলা বাড়ি খুঁজে বের করতে 7:30 পার হয়ে গেল। আর আমরা যেই ঘরের ভেতরে পা দিয়েছি অমনি কারেন্ট চলে গেল। ভুতুড়ে জমাট বাঁধা অন্ধকারের মধ্যে আমরা অসহায় বোধ করতে লাগলাম। দিলদার সাহেব হারিকেনটা জ্বালিয়ে একপাশে রেখে বললেন, আমি ধরে নিয়েছিলাম আজ তোমরা আর আসছো না। ডেইজি সেই গানটা বারবার শুনিয়ে দিচ্ছিল, কাঙাল হইলে ভবে কেউ তো জিগায় না। হারিকেনের স্বল্প আলোতে আমি ঘরের চেহারাটা জরিপ করতে থাকলাম। এক কোণে সাদাসিধা একখানা তক্তপোষ, 3-4টে চেয়ার এবং কেরোসিন কাঠের একটা টেবিল। খুব সাধারণত একটা আলনায় গুছিয়ে রাখা হয়েছে ডেইজির শাড়ি, পেটিকোট এইসব। এছাড়া ঘরে অন্য কোনো আসবাবপত্র নেই। ভদ্রলোককে আমি গত 10 বছর ধরে তার ধানমন্ডির 3তলা বাড়িতে দেখে আসছি। তার বাড়ির দেয়ালে ঝোলানো যেসব ছবি, সেগুলোর মূল্য এই বাজারে 3-4 লাখ টাকার কম হবে না। এখন তিনি ডেইজিকে নিয়ে যে ঘরে থাকছেন, চেহারা দেখে মনে হলো ধানমন্ডির বাড়ি থেকে একটা কুটোও তিনি নিয়ে আসেননি। মানুষটার প্রতি শ্রদ্ধা আমার অনেক পরিমাণে বেড়ে গেল। ইচ্ছে করলে তিনি ডেইজির দায়িত্ব অস্বীকার করতে পারতেন। দুর্বল মুহূর্তে তো মানুষ অনেক কিছুই করে। দায়িত্ব স্বীকার করে এরকম জঙ্গলে বসবাস করার এই যে সাহস, কজন মানুষ সেটা করতে পারে? অনেকে দিলদার সাহেবকে ভালো মানুষ বলবেন না, কিন্তু আমার চোখে তিনি একজন যথার্থ পুরুষ। মাঝে মাঝে হাঁপানির টানে তাকে ধনুকের মতো বেঁকে যেতে হয়, কিন্তু তিনি যখন সোজা হয়ে দাঁড়ান, তার চোখের ভেতর থেকে যে দীপ্তি বেরিয়ে আসে, দেখলে মনে হয় ওই বয়সে ওই শরীরে তিনি বনের হিংস্র সিংহের সঙ্গে লড়াই করতে প্রস্তুত। তার ঠোঁট জোড়া পাতলা, দেখলে ঝুটি শালিকের কথা মনে পড়ে যায়। যখন কথা বলেন গলার স্বর গম গম করে বাজে। আমাদের কথাবার্তা শুনে ডেইজি বেরিয়ে এলো, হাসলো আমাদের দুজনকে দেখে, ফুলের মতো ম্লান সে হাসি। আমি প্রশ্ন করলাম, কেমন আছেন? সে মাথা একদিকে কাত করে বলল, ভালো। আমি ডেইজির সঙ্গে সামারককে পরিচয় করিয়ে দিলাম। ডেইজি সামারককে বলল, আপনি খুব সুন্দর। উনি মানে দিলদার সাহেব কয়েকদিন থেকে আপনার কথাই বলছেন শুধু। সামারক তার চিবুকটা স্পর্শ করে বলল, আপনিও কম সুন্দর নন। ডেইজি বলল, আপনারা গল্প করুন, আমি রান্নাটা শেষ করে আসি। ডেইজির সঙ্গে দিলদার সাহেবের বয়সের তফাৎ কম করে হলেও 40 বছর। স্বভাবতই ডেইজির সঙ্গে এত বেশি বয়সের একজন মানুষের বিয়ে হবার কথা নয়। অর্থ সম্পদের লোভে যে দিলদার সাহেবকে বিয়ে করেনি, সে তো তাদের ঘরকন্যার ধরন ধারণ এবং ঘরের চেহারা দেখেই বুঝতে পারছি। এই অসমবয়সী দুজন নারী পুরুষ পরস্পরের মধ্যে এমন কি অমৃতের সন্ধান পেয়েছে যে দুজন দুদিক থেকে এই চরম আত্মত্যাগ করতে পারে, নাকি দুজনই পরিস্থিতির শিকার? ডেইজি নিচে মাদুর পেতে খাবার সাজাচ্ছিল। দিলদার সাহেব সামারকের সঙ্গে আধুনিক ইংরেজ কবিদের বিষয়ে আলাপ করে যাচ্ছিলেন। দিলদার সাহেব এমন খোশ মেজাজে কথা বলে যাচ্ছিলেন যেন তিনি পরম সুখে জীবন কাটিয়ে যাচ্ছেন। মানুষটা এতটা দুর্ভোগের মধ্যেও এত প্রাণ প্রাচুর্যে কিভাবে কথা বলতে পারেন, সেটা আমার কাছে এক বিস্ময়ের ব্যাপার। আমি হঠাৎ করে প্রসঙ্গ পরিবর্তন করে জিজ্ঞেস করলাম, দিলদার ভাই, আপনার গাড়ি তো এখানে আনতে পারেন না, রাখেন কোথায়? তিনি জবাব দিলেন, 11 নম্বরের পেছনে এক বন্ধুর গ্যারেজে রেখে বাকি পথটা রিকশায় চেপে চলে আসি। তারপর তিনি আহত স্বরে বললেন, ধানমন্ডির বাড়ি থেকে ওই একটা মাত্র গাড়ি এবং কিছু কাপড় চোপড় ছাড়া আর কিছুই আনিনি। গাড়িটা না থাকলে খোড়া হয়ে ওই অন্ধকূপের মধ্যে পড়ে থাকতে হতো। তার এই একটা কথার ভেতর দিয়ে অনেক কথা বলা হয়ে গেল। আমরা খেতে বসলাম। ডেইজির রাধে চমৎকার। ছোট মাছ, ঘন করে মুগের ডাল, বাচ্চা মুরগির ঝোল সহ রান্না করেছে, সঙ্গে শশার সালাদ। আমরা আরাম করে খেতে থাকলাম। না খেতে পেয়ে মানুষ মারা যাচ্ছে, চোর ছাচ্ছরে দেশ ভরে গেছে, স্কুল কলেজের ছেলেমেয়েদের পড়াশোনা হচ্ছে না, রাস্তাঘাটে ডাকাত হাইজ্যাকারদের ভয় বের হবার উপায় নেই। এসব নিয়ে কথা বলতে বলতে তিনি ক্ষোভের সঙ্গে বললেন,
এই দেশটা কোন রসাতলের দিকে যাচ্ছে আমি তো ভেবে ঠিক থাকতে পারি না। গত পরশু প্রধানমন্ত্রীর অফিসে গিয়ে ভিন্ন এক রকমের দৃশ্য দেখলাম। অসংখ্য তদবির করার মানুষ, প্রধানমন্ত্রীকে ঘন্টার পর ঘন্টা তাদের কথা শুনতে হয়। আমি হলে সব বেটাকে গুলি করে মারতাম। আমার ইচ্ছে ছিল প্রধানমন্ত্রীকে আমার নিজের কথাটাও বলবো, কিন্তু সবকিছু দেখে শুনে আমার মনটা এমন বিগড়ে গেল, ঠিক করলাম এ ধরনের মানুষের কাছ থেকে আমি কোনো সুযোগ গ্রহণ করব না। আমি আর শামারুক পরস্পর চকিতে মুখ চাওয়াচাই করলাম। তাহলে তিনি কি শামারুখের চাকরির বিষয়টা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেননি? দিলদার সাহেবের ঘ্রাণ শক্তি খুবই প্রখর। তিনি মুহূর্তে আমার মনোভাবটা আঁচ করে নিলেন। না না, তোমাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই। প্রধানমন্ত্রীর যত অপূর্ণতা থাকুক, বন্ধু বান্ধবের ব্যাপারে তার মনে অঢেল মায়া মমতা। শামারুখের কথাটা সব খুলে বলার পর সঙ্গে সঙ্গে তিনি পিএসকে দিয়ে ফোনে শরীফকে তলব করলেন। ধমকের চোটে শরীফের তো যায় যায় অবস্থা। শামারুখ, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। 1 সপ্তাহের মধ্যে ওরা তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দেবে। খাওয়া দাওয়া শেষ হবার পর দিলদার সাহেব বর্তমান পরিস্থিতির ওপর যেসব কবিতা এবং গান লিখেছেন পড়ে শোনাতে লাগলেন। খাতার সমস্ত গান এবং কবিতা পড়া শেষ হয়ে গেলে শামারুখ বলল, আর লেখেননি? দিলদার সাহেব বললেন, অনেক কিছু লিখেছি, কিন্তু এখন আর পড়ে শোনাবো না। তোমাদের তো ফেরত যেতে হবে। এই সমস্ত জায়গায় বেশি রাতে চলাফেরা করা ভয়ঙ্কর বিপজ্জনক। শামারুক ডেইজির কাছ থেকে বিদায় নিতে ভেতরে গেল। এক ফাঁকে দিলদার সাহেব আমাকে বললেন, তোমার চাকরি বাকরির কিছু হলো? আমি মাথা নাড়লাম। তিনি আশঙ্কার সুরে বললেন, তুমি তো সেই একই রকম থেকে যাচ্ছ। দিনকাল পাল্টে যাচ্ছে, কিছু একটা করো, নয়তো ধরা খেয়ে যাবে। দেখছো না আমার অবস্থা? শামারুক বেরিয়ে এসে বলল, আমি মাঝে মধ্যে যদি আপনার কাছে আসি আপনি বিরক্ত হবেন? দিলদার সাহেব বললেন, মোটেই না। তোমাদের যখন ইচ্ছা হয় চলে আসো। মুশকিল হলো এত দূর আসবে কেমন করে? শামারুখ বলল, সে দায়িত্ব আমার। শামারুখের কাছে যেদিন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে যোগ দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, সেদিনটাকে আমার বিশেষ বিজয়ের দিন বলে ধরে নিলাম। বিশ্ববিদ্যালয়ের লোকেরা আমাকে এতদিন যেভাবে করুণার পাত্র মনে করে এসেছেন, আমি সেরকম তুচ্ছ মানুষ নই। আমি প্রমাণ করে ছেড়েছি। একজন মহিলার বিরুদ্ধে তাদের সম্মিলিত নীরব প্রতিরোধ আমি অকার্যকর করতে পেরেছি। শামারুখকে বিশ্ববিদ্যালয়ে আনা, এই অসম্ভবকে শেষ পর্যন্ত আমি সম্ভব করলামই। এই কাজটাই করতে গিয়ে আমাকে যে কত জায়গায় যেতে হয়েছে আর কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে, একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না। নীরব চেষ্টার ভেতর দিয়ে এরকম একজন অসহায় মহিলাকে জীবনে এবং সমাজে প্রতিষ্ঠা পেতে সাহায্য করলাম। এই ঘটনাকে একটা অসম যুদ্ধের জয়লাভ ছাড়া আর কিছু মনে করতে পারলাম না। কিন্তু আমি নিশ্চিত জানি এইরকম একটা বড় কাজ করার জন্য কেউ আমার তারিফ করবে না। আমি দেখতে পাচ্ছি সবাই আমার দিকে এমন একটা ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছেন, আমি যেন যজ্ঞের বেদিতে একটা অপবিত্র পশুর লাশ এনে ফেলে দিয়েছি। তারা বাধা দিয়েও শামারুখকে ঠেকাতে পারেননি। সেজন্য তাদের পরাজয়ের গ্লানিটা আরো তীব্র তীক্ষ্ণভাবে অনুভব করছিলেন। এই জিনিসটাই আমার কাছে পরম উপভোগ্য মনে হচ্ছিল। মনে মনে বলছিলাম, ভেবে দেখুন কেমন গোলটা দিলাম। সেদিন সন্ধেবেলায় একটা কাজ করে বসলাম। হাইকোর্টের মাজারের সামনে যে ফুলওয়ালা বসে, তার কাছ থেকে একটা জমকালো করবি ফুলের মালা কিনে আনলাম। তারপর ঘরে এসে ভালো করে জামা কাপড় পরে নিলাম। বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাতে সেই হলুদ করবি ফুলের মালাটা নিজের গলায় ঝুলিয়ে দিলাম। তারপর আমাকে কেমন দেখায় নানা ভঙ্গিতে তাকিয়ে তাই দেখতে লাগলাম। যুদ্ধজয়ী বীরের সঙ্গে নিজের তুলনা করে মনে মনে ভীষণ আনন্দ পেলাম। একাকী এই নীরব বিজয়োৎসব পালন করছি, কাজটা নিজের কাছেই একটু পরে আমার হাস্যকর মনে হলো, আবার ভালোও লাগলো। আমার নিজের কাজের মূল্য আছে, তার স্বীকৃতি যদি অন্যেরা দিতে কুণ্ঠিত হয়, আমি বসে থাকবো কেন? কেউ না দেখুক, আমি তো নিজে আমাকে দেখছি। আমার ইচ্ছে হলো এই অবস্থায় একবার ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী, একবার ডক্টর মাহমুদ কবিরের সামনে গিয়ে দাঁড়াই। তারা যদি জিজ্ঞেস করেন, জাহিদ আবার কি নতুন পাগলামি করলে, গলায় করবি ফুলের মালা কেন? আমি জবাব দেব, স্যার আজই তো মালা পরার দিন, জানেন না শামারুখ আজ ইংরেজি ডিপার্টমেন্টে কাজ করার অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। অথচ বাস্তবে আমি ঘরের চৌহদ্দি পেরিয়ে কোথাও গেলাম না।
অতিরিক্ত পরিশ্রম, অতিরিক্ত দুঃখ প্রকাশের মতো অতিরিক্ত আনন্দও মানুষকে ক্লান্ত করে ফেলে। তাই ক্লান্তিবশত এই জামা কাপড় এবং গলায় মালা পরা অবস্থাতেই বিছানার ওপর নিজের শরীরটা ছেড়ে দিলাম। দরজা বন্ধ করতেও ভুলে গেলাম। অধিক রাতে কামাল আমাকে ঘুম থেকে জাগালেন। সবচেয়ে ভালো জামা কাপড় পরা অবস্থাতেই গলায় মালা দোলানো দেখে কামাল জিজ্ঞেস করলেন, জাহিদ ভাই, আপনার হয়েছে কি? মনে হচ্ছে বিয়ের আসর থেকে উঠে এসে ঘুমিয়ে পড়েছেন। আমি বললাম, জানেন না কামাল কি হয়েছে? কামাল বলল, জানবো কেমন করে, আজকাল তো আপনি কিছুই জানান না, সব কাজ একা একাই করেন। আমি বললাম, আচ্ছা, আমারও অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছে। আমার উত্তরে কামালের কোনো ভাবান্তর দেখলাম না, কেবল বললেন, আমি ধরেই নিয়েছিলাম আপনি শামারককে সেজেগুজে বিয়ে করতে গিয়েছেন। কোনো কারণে বিয়েটা ভেঙে যাওয়ায় মনের দুঃখে আপনি ঘরে এসে লম্বা নিদ্রা দিচ্ছেন। যাক, বিয়েটা যে করে ফেলেননি সেজন্য আপনাকে কংগ্রাচুলেট করব। কামালের এই ধরনের মন্তব্য শুনে চট করে আমার মনে পড়ে গেল, কোনো বিজয় নিরবিচ্ছিন্ন বিজয় নয়, তার আরেকটা দিকও রয়েছে। সব বিজয়ের পেছনে একটা পরাজয় লুকিয়ে থাকে। আরও একটি কারণে আমি একটুখানি আত্মপ্রসাদ অনুভব করেছিলাম, সেই বিষয়টি বয়ান করি। শামারক আমার ঘরে এসে জানিয়েছে আমি যেন তাকে বিয়ে করি। এটা একটা সুস্থ মানুষের স্বাভাবিক প্রস্তাব নয়। চোরের ভয়ে মানুষ যেমন এরন্ডা হাতে নেয়, শামারকের বিয়ের প্রস্তাবটাও অনেকটা সেরকম। চারপাশ থেকে ধাক্কা খেয়ে মানুষ হাতের কাছে যাকে পায় অবলম্বন করে বাঁচতে চেষ্টা করে, তেমনি শামারকও আমাকে আঁকড়ে ধরতে চেয়ে দাঁড়াবার একটা ক্ষীণ চেষ্টা করছে। আমি তাকে দাঁড় করাতে পারবো না, বরং নিজেই তলিয়ে যাব। তাছাড়া আরও একটা কথা, শামারক আমাকে তীব্রভাবে আকর্ষণ করে এ কথা সত্যি বটে, তার আকর্ষণ করার সমস্ত উপাদান আছে। আমি যেমন আকর্ষণ বোধ করি, সেরকম তাকে যেই দেখে সবাই একইভাবে তার দিকে ঢলে পড়ে। অনেকদিন একসঙ্গে চলাফেরার পর আমার মনে একটা ধারণা জন্মেছে, শামারক জলসা ঘরের ঝাড় লণ্ঠনের মতো একজন মহিলা। একসঙ্গে অনেক মানুষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার জন্যই তার সৃষ্টি হয়েছে। মোমের আলোর ক্ষীণ যে শিখা, তার আলোয় একজন মানুষ তার ভেতরটা উপলব্ধি করতে পারে, শামারক সেরকম কেউ নয়। সে মানুষকে তার আপন অস্তিত্বই ভুলিয়ে দেয়। এই মহিলার মধ্যে একান্ত গোপনীয় একজন ব্যক্তি যেখানে তার আপন স্বরূপ উপলব্ধি করতে পারে, সেরকম কোনো বস্তুর সন্ধান আমি পাইনি। তারপরেও কথা থেকে যায়, শামারকের শারীরিক সৌন্দর্য, শিল্পকলার প্রতি অনুরাগ, সহজ সরল ব্যবহার এবং সহজাত সম্মানবোধ, একজন মাত্র মহিলার মধ্যে এই যে এতগুলো গুণের সমাবেশ, জন্মের পর থেকে আমি কোথাও দেখিনি। এইরকম একজন মহিলা যখন আমার কাছে এসে অবলীলায় বলতে পারে, তুমি আমাকে উদ্ধার করো, আপাতত বিয়ে করাই হচ্ছে উদ্ধারের একমাত্র পথ, আমি তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে তার আত্মসম্মানবোধ জখম করিনি। সেজন্য নিজের প্রতি সম্মানবোধ আমার অনেকখানি বৃদ্ধি পেয়েছে। আমার কাছে পুরোপুরি আত্মসমর্পণ করেছে এমন একজন অসহায় মহিলাকে যে নিজের পায়ে দাঁড় করাতে পারলাম, এই জিনিসটা আমার কাছে হিমালয়ের উচ্চতম শৃঙ্গে আরোহণের চাইতেও অনেক বেশি গৌরবের কাজ বলে মনে হলো। এখন শামারক ইচ্ছে করলে আমাকে প্রত্যাখ্যান করতে পারে, সেই সুযোগটি আমি নিজেই তৈরি করে দিয়েছি। সুন্দর বস্তু পশুদের পায়ের তলায় পিষ্ট হতে দেখলে আমি বেদনা অনুভব করি। আমি ধরে নিলাম শামারকের পায়ের তলায় মাটির ব্যবস্থা করে আমি সুন্দরের মান রক্ষা করলাম। 2-3 দিন বাদে শিক্ষকদের লাউঞ্জে গিয়ে আমি মনে মনে মস্ত রকম একটা চোট খেয়ে গেলাম। শামারকের জন্য লড়াই করার পেছনে আমার ব্যক্তিক অহং কাজ করেনি, সে কথাটা সত্যি নয়। তারপরেও ন্যায় অন্যায়, সত্য অসত্যের মধ্যে যে বিরোধ, প্রবলের উদ্যত অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মধ্যে মানবিক মহত্ববোধ প্রতিষ্ঠার মধ্যে যে একটা পৌরস্য রয়েছে, সেটাই আমি প্রমাণ করতে চেয়েছিলাম। লাউঞ্জে গিয়ে দেখলাম ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর টেবিলের উল্টো দিকে বসে শামারক হেসে হেসে তার সঙ্গে খোশ গল্প করছে। আমার চট করে মনে হলো, সকলের সংগঠিত প্রতিরোধের মুখে শামারকের চাকরিটা পাইয়ে দিয়ে আমি শুধু একটা মামলা জিতেছি মাত্র। মামলার পাল্টা মামলা আছে, আপিল আছে, আপিলের ওপরে আপিল আছে। যে সমস্ত মহৎ অনুষঙ্গের সঙ্গে যুক্ত করে আমি মনে মনে অহংকারে স্ফীত হয়ে উঠেছিলাম, তার সঙ্গে এই চাকরি পাওয়ার বিন্দু মাত্র সম্পর্ক নেই। এটা নেহায়েতই একটা মামুলি ব্যাপার। শামারক ডিপার্টমেন্টে জয়েন করেই বুঝে গেছে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী এবং তাদের দলের লোকদের সঙ্গেই তাকে কাজ করতে হবে। সুতরাং জয়েন করেই তার প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে তাকে চাকরি পেতে যারা বাধা দিয়েছিলেন
তাদের সবাইকে সন্তুষ্ট করা। তাদের অমতে শামারুখ ডিপার্টমেন্টে জয়েন করতে পারলেও তারা যদি বেঁকে বসেন তাহলে তার পক্ষে নিরাপদে কাজ করে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়াবে। সুতরাং তাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করাই তার প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে। আমি কোনার টেবিলে বসে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর সঙ্গে শামারুখের টুকরো টাকরা আলাপ শুনতে পাচ্ছিলাম। প্রতি কথায় সে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরীর দিকে তার পদ্মপলাশ চোখ দুটো এমনভাবে মেলে ধরছিল, আমার মনে হচ্ছিল একমাত্র এই মানুষটাকেই সন্তুষ্ট করার জন্য ভুবন মোহিনী সৌন্দর্য নিয়ে শামারুখ জন্ম নিয়েছে। বুঝতে আমার কাল বিলম্ব হলো না যে আমি জিতেও হেরে গেছি। এই ভণ্ডলোকদের সঙ্গবদ্ধ একটা অন্যায়ের প্রতিবাদ করার প্রয়োজনে কত রকম হিল্লি দিল্লি করে শামারুখের এখানে আসার ব্যবস্থা করলাম। এখন শামারুখ নিজেও এই দুষ্ট চক্রের একটা খুচরো যন্ত্রাংশে পরিণত হচ্ছে। আমার ভীষণ খারাপ লাগলো। সারা জীবন আমি আমার মেধা, প্রতিভা, শ্রম, সময় ভুল কাজে ব্যয় করে গেলাম। শামারুখকে যখন ডিপার্টমেন্টে কাজ করতে হবে তাকে ঝাঁকের কই হয়ে ঝাঁকের সঙ্গেই মিশে থাকতে হবে। শামারুখের মধ্যে একটা শিকারী স্বভাব আছে আমি জানতাম। শামারুখকে এইখানে যখন কাজ করতে হবে তখন সবচেয়ে প্রবল প্রতিপক্ষটিকে তার সৌন্দর্যের অস্ত্রে ঘায়েল করে কাবু করতেই হবে। শামারুখ তার ডিপার্টমেন্টের লোকদের সঙ্গে পানিতে চিনির মতো মিশে যাবে, অথচ আমি সকলের শত্রু হয়েই রইলাম। খেলার এটাই নিয়ম। আমি ওই এলাকা ছেড়ে দূরে টুরে কোথাও চলে যেতে পারলে সবচাইতে ভালো হতো, কিন্তু সেটাই সম্ভব হচ্ছে না। আমার আশঙ্কা মিথ্যে হবে না, যে আগুন আমি জ্বালিয়ে তুলেছি তার তাপ আমার শরীরে এসে লাগবেই। প্রায় মাসখানেক পরে একদিন শামারুখ আমাকে তাদের বাড়িতে নিমন্ত্রণ করল। এই সময়ের মধ্যে তার সঙ্গে আমার এক আধবার দেখা হয়েছে, তবে বিশেষ কথা হয়নি। যতবারই দেখা হয়েছে বলেছে খাটতে খাটতে তার জান বেরিয়ে যাচ্ছে। ক্লাস করা, টিউটোরিয়াল দেখা, সিলেবাসের সঙ্গে সংগতি রেখে প্রতিদিন নতুন করে প্রস্তুতি গ্রহণ করতে তাকে হিমশিম খেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে নতুন চাকরি পেলে মানুষ নিজের গুরুত্ব জাহির করার জন্য লম্বা চড়া যেসব বোলচাল ছাড়ে, শামারুখকেও তার ব্যতিক্রম দেখলাম না। কিন্তু তার অসহায়ত্ব বোধটা কেটে গেছে। আত্মপ্রত্যয়ের সঙ্গে সে কথাবার্তা বলছে। শামারুখ জানালো আজ সে প্রথম মাসের মাইনে পেয়েছে, তাই আমাকে খেতে ডেকেছে। খেতে খেতে সে বিশ্ববিদ্যালয়ের এত সব খবরাখবর বলতে থাকলো, শুনে আমি বিস্ময়ে থ হয়ে গেলাম। মাত্র 1 মাস সময়ের মধ্যে শামারুখ এত সব সংবাদ সংগ্রহ করলো কেমন করে? আমি এই এলাকায় 10 বছরেরও বেশি বসবাস করছি, অথচ তার 1/10 খবরও জানি না। কোন শিক্ষক ছাত্রীদের সঙ্গে নষ্টামি ফষ্টামি করে বেড়ায়, কোন শিক্ষক বউকে ধরে পেটায়, কোন শিক্ষক বাড়ির কাজের মেয়ের সঙ্গে অকর্ম কুকর্ম করে, কোন শিক্ষকের মেয়েকে স্বামী তালাক দিতে বাধ্য হয়েছে, কোন শিক্ষক জাল সার্টিফিকেট দেখিয়ে প্রমোশন আদায় করেছে, সব খবর তার নখদর্পণে। এক কথায় শামারুখ বিশ্ববিদ্যালয়ের যত আধি ব্যাধি আছে তার এক সরস বর্ণনা দিল। এরই মধ্যে খাওয়া শেষ হয়ে এলো। খাওয়ার পর চায়ের পেয়ালা সামনে নিয়ে মহিলা শিক্ষকদের সম্বন্ধে তার পর্যবেক্ষণের ফলাফলগুলো প্রকাশ করতে থাকলো। ইতিহাসের হামিদা বানু এত চাহবাজ মহিলা যে স্বামী বেচারাকে আলাদা বাসা করে থাকতে হয়। অর্থনীতির জিন্নাতুন নেসা, আসলে থুথুরে বুড়ি, অথচ এমন সাজগোজ করে এত রংচং মাখে দেখলে পিত্তি জ্বলে যায়। সাইকোলজির ফাহমিদা বেগম, ঘাটটা জিরাফের মতো, অথচ ভণ্ডামি কত, মনে করে সে সবচাইতে সুন্দরী। কোদালের মতো দাঁতগুলো বের করে এমনভাবে হাসে দেখলে চোপাটা ছিঁড়ে ফেলতে ইচ্ছে করে। শামারুখের সব রাগ দেখা গেল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের জেবুন নেসার ওপর। মহিলা হাই হিলে খুটখুট করে এমনভাবে আসে যেন মাটিতে তার পাই পড়ছে না, আর এমন নাসিক্য উচ্চারণে কথাবার্তা বলে যেন এক্ষুনি এয়ারপোর্ট থেকে নেমেছে, এখনো লাগেজপত্রই এসে পৌঁছায়নি। তারপর শাড়িটা কোমরে পেঁচিয়ে মহিলা কিভাবে হাঁটেন অনুকরণ করে দেখালেন। আমি বললাম, আপনার মহামূল্যবান অভিজ্ঞতার কথা আরেকদিন শোনা যাবে, আজ একটু কাজ আছে। শামারুখ বলল, আরে বসুন, এখন কি যাবেন? আমি বললাম, আপনাকে তো বলেছি আমার একটা কাজ আছে। সে বলল, কাজ তো আপনার সবসময় থাকে, তার আগে আপনার প্যারের জোহরা তারার কথা শুনে যান। আমি অবাক হয়ে গেলাম। আমার মনে হলো নিজের হাতে ছিপি খুলে আরব্য উপন্যাসের জিনটাকে মুক্ত করে দিয়েছি। এই তো সবে শুরু, সামনে আরো কত দেখতে হবে কে জানে। এই মহিলার মেটাল ডিটেক্ট করার মতো একটা আলাদা ক্ষমতা আছে। প্রথম দৃষ্টিতেই কার কোথায় খুঁত আছে চট করে ধরতে পারে। একটা কথা ভেবে আমি অবাক না হয়ে পারলাম না।
শামারুখের তো নানাবিধ গুণ রয়েছে, সেগুলোর পরিশীলন করার বদলে মানুষের খুঁত আবিষ্কার করার কাজে এমন তৎপর হয়ে উঠবে কেন? আরও একটা কথা ভেবে শঙ্কিত হলাম, যে মহিলা জহরা তারার বিষয়ে তথ্য সংগ্রহ করলো কেমন করে? তার দৃষ্টি থেকে কিছুই কি এড়াতে পারে না? জহরা তারা বয়সে আমার সামান্য বড় হবেন, অ্যানথ্রোপোলজি ডিপার্টমেন্টে শিক্ষকতা করেন, অনেকদিন দেশের বাইরে ছিলেন। দেশের মধ্যে এমনকি বিশ্ববিদ্যালয়ে কোথায় কি ঘটছে জানেন বলে মনে হয় না, অথবা জানলেও সেগুলোর মধ্যে জড়িয়ে যাওয়ার ইচ্ছে তার বিন্দুমাত্রও নেই। মহিলা সব ধরনের ভজকট ব্যাপার থেকে নিজেকে বিচ্ছিন্ন রাখেন, গবেষণা ইত্যাদি নিয়ে সময় কাটান। সবসময় দেখেছি মোটা মোটা খামে দেশের বাইরে টাইপ করা চিঠি পাঠাচ্ছেন। সবসময় রুমের মধ্যে আটক থাকেন। বেলা 12:30টার দিকে লাউঞ্জে এসে হাসানাত সাহেবের সঙ্গে এক কাপ চা খান। 15-20 মিনিট লাউঞ্জে কাটিয়ে বাড়ি চলে যান। জহরা তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থাকার সময় থেকেই হাসানাত সাহেবের প্রিয় ছাত্রী। হাসানাত সাহেবের বয়স যদি 70 না হতো, বিশ্ববিদ্যালয়ের যা পরিবেশ, জহরা তারার সঙ্গে তাকে জড়িয়ে নানা রকম মুখরোচক গল্পের সৃষ্টি হতে পারত। কারণ জহরা তারা নিজেও বিয়ে করেননি। কেন করেননি সেই সংবাদটা কেউ বিশদভাবে বলতে পারে না। এমনকি ডিপার্টমেন্টের যেসব মহিলা সহকর্মী যারা জহরা তারাকে রীতিমতো অপছন্দ করেন, তারাও না। জহরা তারা কারো প্রেমে ব্যর্থ হয়ে কুমারী জীবনযাপন করছেন কিংবা কারো প্রতীক্ষায় এমন একলা একা জীবন কাটাচ্ছেন, সেই খবর যদি জানা সম্ভব হতো, আমার ধারণা অবশ্যই অবশ্যই শামারুখের স্বয়ংক্রিয় মেটাল ডিটেক্টে ধরা পড়ে যেত। চলাফেরার সময় জহরা তারার চারপাশে একটা গাম্ভীর্য বেষ্টন করে থাকে। সেটা ভেদ করে তার কাছাকাছি পৌঁছানো খুব সহজ ব্যাপার ছিল না। আমি যদি সাহস করে বলি জহরা তারার কাছাকাছি যাওয়ার সুযোগ আমার ঘটেছিল, তাহলে খুব সম্ভবত মিথ্যে বলবো না। ওই ভদ্রমহিলার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন হাসানাত সাহেব। আমি তাকে আমার লেখা একটা বই পড়তে দিয়েছিলাম। এই নাকুচু স্বভাবের ভদ্রমহিলা, যার কাছে দেশের সবকিছু তুচ্ছ অথবা চলনসই, মন্তব্য জানতে চেয়ে পড়তে দিয়েছিলাম। তিনি 2 দিন পর তার ডিপার্টমেন্টের পিয়ন দিয়ে আমাকে তার ঘরে ডেকে নিয়ে বলেছিলেন, ইউ আর অ্যাপ্রোচিং গ্রেটনেস। তারপর থেকে ফাঁক পেলেই মহিলার ঘরে যেতাম। তিনি আমাকে কখনো ডাকেননি, অথচ আমি যেতাম। কখনো তার গাম্ভীর্যের আবরণ টলেছে এমন আমার মনে হয়নি। আমি ধরে নিয়েছিলাম যে মানুষ গ্রেটনেসের পথে পা বাড়িয়েছে তার এই গাম্ভীর্যের আবরণটুকু কেয়ার না করলেও চলে। মহিলা একদিনও আমাকে চলে আসতে বলেননি। জহরা তারাকে সুন্দরী মহিলা বলা ঠিক হবে না। তিনি ছিলেন বেটেখাটো ধরনের। মুখের ছিঁড়িছাদও বিশেষ ছিল না। মুখখানা ছিল মঙ্গোলীয় ধাঁচের, কিন্তু নাকটা মঙ্গোলীয়দের মতো চ্যাপ্টা ছিল না। স্বাবলম্বী দৃঢ়চিত্তের মহিলাদের মধ্যে মাঝে মাঝে যেমন দেখা যায়, তার নাকের নিচে খুব ভালো করে তাকিয়ে দেখলে সূক্ষ্ম একটা অবিকশিত গোফের রেখা লক্ষ্য করা যায়। তিনি মাথার ঠিক মাঝখানে সিঁথি কেটে চুলগুলো পেছনে নিয়ে জোর করে খোপা বাঁধতেন। হাঁটার সময় দোদুল খোপাটা কেঁপে কেঁপে উঠত। তার মাথায় চুল ছিল অঢেল, কানের গোড়া দিয়ে কয়েকটা পাকা চুলের আভাসও দেখা যেত। তিনি যখন হাঁটতেন সামনের দিকে ঝুঁকে হাঁটতেন। এ সময় দোদুল খোপাটা দুলে দুলে উঠত। তার পরনের শাড়ি, পায়ের জুতো, চলার ভঙ্গি সবকিছু গাম্ভীর্যের কঠোর অনুশাসন মেনে চলত। একমাত্র মাথার দোলদোলানো খোপাটা মাঝে মাঝে চঞ্চলতা প্রকাশ করত। জহরা তারার গায়ের রং ছিল মাজা মাজা, সাদাও বলা যেতে পারে। কাঁধের পিঠের যে অংশ দেখা যেত তার থেকে কোনো জৌলুস ঠিকরে বেরোতো এ কথা মোটেও বলা যাবে না। জহরা তারাকে সুন্দরী কিংবা অসুন্দরী এই অভিধায় ফেলে বিচার করা যাবে না। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এক ধাতুতে গড়া প্রতিমার মতো। সবটাই জহরা তারা, সবটাই ব্যক্তিত্ব। জহরা তারার এই একাকিত্ব এবং অটল ব্যক্তিত্ব, সেটাই আমাকে তার কাছে টেনে নিয়ে যেত। তিনি ঠোঁট কাটা স্বভাবের মহিলা ছিলেন। যেদিন হাতে কাজ থাকতো মুখের দিকে না তাকিয়েই বলে দিতেন, হাতে খুব কাজ, বসতে বলতে পারবো না, আজ তুমি এসো। যেদিন মহিলার সময় থাকতো থুতনিতে মাথা রেখে চুপচাপ আমার কথা শুনে যেতেন। তিনি শুধু মাঝে মাঝে হুঁ হাঁ করতেন। অনেকক্ষণ কথা বলার পর যখন বেরিয়ে আসতাম, মহিলার সঙ্গে কি বিষয়ে কথা বলেছি একদমই মনে করতে পারতাম না। নিজেকেই প্রশ্ন করতাম, তাহলে এতক্ষণ কি বকবক করলাম? জহরা তারার কাছে এই যে যাওয়া আসা করছি, তার পেছনে কোনো গূঢ় কারণ আছে কিনা নিজের কাছেও জিজ্ঞেস করতে পারিনি। আসলে জহরা তারার কাছে আমি কেন চাই? সাদা কথায় ভালো লাগে বলেই চাই। কেন ভালো লাগে কখনো ভেবে দেখিনি।
কারণ ভেবে দেখার সাহস হয়নি। শামারুখ খুব সহজে যখন পেয়ারের জহরে তারা শব্দটা বলে ফেলল, আমার সচকিত না হওয়ার উপায় রইল না। আমি উঠি উঠি করছিলাম, বসে পড়লাম। মহিলা আমার মনের গহনে এমন একটা জায়গায় ঘা দিয়ে বসে আছে যে আমি অত্যন্ত নির্জন গোপন মুহূর্তেও উচ্চারণ করতে সাহস পাইনি, পাছে বাতাস বিশ্বাসঘাতকতা করে। মুখে কৃত্রিম হাসি টেনে এনে বললাম, অনেক কথাই তো বললেন, জহরা তারা বাকি থাকবে কেন? শামারুখ হাসতে হাসতে বলল, জানেন জাহিদ ভাই, আপনার পেয়ারের জহর তারা যখন শাড়ির গোছাটা হাতে করে থপথপ করে হেঁটে যায়, অবিকল একটা বাচ্চা হাতির মতো দেখায়। আমার খুব শখ হয় একজোড়া গোফ কিনে মহিলার মুখে লাগিয়ে দিই, একেবারে বেটেখাটো নেপালির মতো দেখাবে। এইরকম একজন মেয়ে মানুষ, যার যেখানে মাথা সেখানে চোখ, যেখানে গাল সেখানে নাক মুখ ঠোঁট, এরকম একটা বদসুরত মেয়ে মানুষের সঙ্গে আপনি ঘন্টার পর ঘন্টা কাটান কেমন করে? খুব কষ্টে হেসে বললাম, খুব ভালো বলেছেন, বাকিটা আরেকদিন শুনবো, এখন যাব। শামারুখ বলল, খুব লেগেছে না? আমি বললাম, লাগবে কেন? মনস্তত্ত্ব জিনিসটাকে আমি ভীষণ ভয় পাই। যেসব মানুষ মনস্তত্ত্ব নিয়ে নাড়াচাড়া করে, পারতপক্ষে তাদের কাছ থেকে দূরে থাকতে চেষ্টা করি। আমার মনে হয়েছে মনস্তত্ত্বের কারবারিরা নিজেরাই মানসিক রোগী। তাদের সঙ্গে বেশি ঘাটাপিটা করলে অন্য কেউ তারা রোগীতে পরিণত না করে ছাড়ে না। একটি মানুষের কত অংশ মন? তার তো শরীর আছে, শরীরের শরীর সমাজ আছে। সবকিছু বাদ দিয়ে মন নিয়ে টানাটানি করলে যে জিনিসটা বেরিয়ে আসে সেটা শূন্য। পেঁয়াজের খোসার পর খোসা উন্মোচন করতে করতে একেবারে শেষে কি থাকে? কিছুই না। এগুলো একজন আনাড়ির কথা। মনস্তত্ত্ব শাস্ত্রের ওপর মতামত দেওয়ার ক্ষমতা আমার থাকবে কেন? আমি শুধু নিজের মনোভাবটুকু প্রকাশ করলাম। শামারুখের পাল্লায় পড়ে এখন টের পেতে আরম্ভ করেছি আমার ভেতর থেকে মনস্তত্ত্ব উকি মারতে আরম্ভ করেছে। আমি এই অক্টোপাসের থাবা এড়িয়ে যেতে পারছি না। শামারুখ কখন কি কাজ কোন উদ্দেশ্যে করে, দাবার বোর্ডের মতো একটার পর একটা চাল আমাকে সামনে রেখে যেভাবে প্রয়োগ করে, তার ভেতরের উদ্দেশ্য পরিষ্কার বুঝতে পারি। আমি শামারুখের কাছ থেকে পালিয়ে বাঁচতে চাই, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। मायने कमली को छोड़ने मांगता, मगर कमली हमको नहीं छोड़ता। वो कमली नहीं, भालुक है। আমি শামারুখের বিষয়টা আমার তরফ থেকে যেভাবে চিন্তা করেছি সেটা খুলে বলি। আমি তাকে তীব্রভাবে পছন্দ করি। এমন একটা সময়ও ছিল যদি শামারুখ বলতো, জাহিদ তুমি 5 তলা থেকে লাফ দাও, আমি লাফও দিতাম। যদি বলতো তুমি ছুটন্ত ট্রেনের ইঞ্জিনের সামনে ঝাঁপিয়ে পড়ো, আমি একটি কথাও না বলে ঝাঁপিয়ে পড়তাম। যদি বলতো তুমি আমার গৃহভৃত্য হিসেবে সারা জীবন কাটিয়ে দেবে, আমি নির্বিবাদে গৃহভৃত্যের অবস্থান কবুল করে নিতাম। কিন্তু শামারুখের সে ধরনের সরল আত্মোৎসর্গের প্রয়োজন ছিল না। তার প্রেমে অন্ধ হয়ে দিকবিদিক জ্ঞান হারিয়ে তীক্ষ্ণধার ছুরি দিয়ে হৃৎপিণ্ড কেটে তার পায়ের তলে অর্ঘ্য দেবে, সেটা শামারুখের কামনা ছিল না, এবং সেজন্যই আমি বেঁচে রয়েছি। এই এখন নিজের মধ্যে হাজার চেষ্টা করেও আমি সেই মুগ্ধ পরিবেশ সৃষ্টি করতে পারি না। শামারুখ যখন আমাকে বিয়ে করার প্রস্তাব করলো, আমি ভড়কে গেলাম। আমার যদি তাকে ধারণ করার ক্ষমতা থাকতো, অবশ্যই আমি তাকে বিয়ে করতাম। শামারুখের মতো মূল্যবান শ্বেতহস্তি পুষ্প আমার তেমন গোয়াল কোথায়? আমি যে তাকে বিয়ে করতে রাজি হইনি, এটা আমার একান্তই দুঃখ বেদনা এবং লজ্জার বিষয়। তার আত্মমর্যাদা বোধ যাতে আহত না হয়, সেজন্য তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে চেষ্টা তদবির করে তার কাজটা জুটিয়ে দিয়েছি, যাতে তার ভালো মন্দের সিদ্ধান্ত নিজে গ্রহণ করতে পারে এবং আমি একান্ত ব্যক্তিগত এবং পারিবারিক দুঃখগুলোর প্রতি মনোযোগ দিতে পারি। আমার মনে হচ্ছে শামারুখ তার নিজের দৃষ্টিকোণ থেকে বিষয়টা এভাবে দেখতে চেষ্টা করছে, তার জীবনের এক দুর্বলতম মুহূর্তে তার জীবনের একান্ত লজ্জা এবং পরাজয়ের কাহিনী আমার কাছে প্রকাশ করেছে। এটা সে এই বিশ্বাসে করেছিল যে শামারুখ ধরে নিয়েছিল তার ভালো তার মন্দ সবকিছু জেনে আমি তাকে বিয়ে করব। তার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে আমি তাকে যখন চাকরিটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলাম এবং সেটা যখন সে পেয়ে গেল, শামারুখ ভাবতে আরম্ভ করেছে আমি তাকে করুণা করেছি। আমার কাছে সবচাইতে দুঃখের ব্যাপার হলো আমার এই সাহায্যটুকু সে বন্ধুত্বের প্রতিদান হিসেবে গ্রহণ করতে পারছে না। শামারুখ তো আমাকে কম দেয়নি, এখন সে তার পথে যায় না কেন? তার তো কোনো কিছুর অভাব থাকার কথা নয়। মনস্তত্ত্ব শাস্ত্রের ওপর এক বিন্দু দখল না থাকা সত্ত্বেও
আমি শামারুখের মনের গতিবিধি ক্যাট মানে যেমন বেড়াল সেরকম প্রাঞ্জলভাবে বুঝতে পারছি। শামারুখ বিষয়টা খুব সম্ভবত এভাবেই চিন্তা করছে। সে আমাকে গোপন গহন লজ্জা এবং পরাজয়ের কথা বলেছে এবং গভীর আকাঙ্ক্ষাটির কথাও প্রকাশ করে ফেলেছে। আমি তাকে একটা অবস্থানে দাঁড়াতে সাহায্যও করেছি, সুতরাং সে ধরে নিয়েছিল আঁচলে বাঁধা চাবির মতো আমাকে নিজের হাতে রেখে দেওয়ার অধিকার তার আছে। এরপর যখন তার পছন্দ হবে না, ইচ্ছে মতো প্রত্যাখ্যান করার ক্ষমতাটুকুও সে নিজের হাতেই রেখে দিতে চায়। আমি তার উপকার করেছি অথচ তার কাছে বাধা পড়িনি, এই জিনিসটাকে সে তার ব্যক্তিগত পরাজয় হিসেবে গ্রহণ করেছে। আমি যদি ওই এলাকায় না থাকতাম, তার সঙ্গে প্রতিদিন দেখা হওয়ার অবকাশ না থাকতো, এ ধরনের মর্জি ও মানসিকতা তার মধ্যে আদৌ জন্ম নিত কিনা সন্দেহ। দুঃখের কথা হলো আমি এই এলাকায় বাস করছি, প্রতিদিন তার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে এবং সে নিজের চোখে দেখছে নানান মহিলার সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। তাদের কারো ঘরে বসে আলাপ করছি, কারো বাড়িতে যাচ্ছি। শামারুখ মনে করছে এই মহিলাদের কারো না কারো সঙ্গে আমার হৃদয়ের ব্যাপার স্যাপার আছে, আর এই কারণেই আমি তার কাছ থেকে দূরে সরে আসার চেষ্টা করছি। শামারুখ সঠিক ধরতে পারছে না কার সঙ্গে কি ধরনের সম্পর্ক আমার আছে এবং শোধ নেওয়ার ঠিক ঠিক কর্মপন্থাটি গ্রহণ করতে পারছে না বলেই আমাকে ডানে বায়ে আক্রমণ করার পায়তারা করে যাচ্ছে। সে জীবনে পরাজিত হয়েছে একথা আমার কাছে বলেছে, এখন মনে করতে আরম্ভ করেছে আমার কাছে তার আরেকটা পরাজয় হলো। যে সমস্ত মহিলার সঙ্গে আমার যোগাযোগ আছে তাদের কেউই কোনো দিক দিয়ে তার চাইতে যোগ্য নয়। শারীরিক সৌন্দর্যে বলুন, লেখাপড়ায় বলুন, রুচি এবং সুকুমার উপলব্ধিতে বলুন, এই মহিলাদের সবাই শামারুখের চাইতে খাটো। সুতরাং একমাত্র শামারুখ ছাড়া অন্য কারো সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে কেন? অবশ্য শামারুখের সঙ্গে অন্য পুরুষ মানুষের যদি সম্পর্ক হয় সেটা মোটেই ধর্তব্যের নয়, কারণ শামারুখ অপরূপ মহিলা, সুন্দরী গুণবতী নারীর প্রতি তো পুরুষ মানুষেরা আকৃষ্ট হবেই। এতে শামারুখের দোষ কোথায়? জ্বলন্ত আগুনে যে পোকারা ঝাঁপ দিয়ে মরে তাতে কি আগুনের অপরাধ আছে? কারণ পোকাদের ভাগ্যই আগুনে পুড়ে মরা। শামারুখকে সব দিক দিয়ে সেকালের রানীর সঙ্গে তুলনা করা যায়। রানী কি মনের মধ্যে কোনো ধরনের হীনমন্যতাবোধ লালন করে রানীগিরি টিকিয়ে রাখতে পারেন? আমার দৃঢ় ধারণা আমি যে তাকে সাহায্য করেছি এই ব্যাপারটাকে মানুষ করুণা এবং অনুকম্পা বশত যেমন পতিতা উদ্ধার করে কিংবা দুস্থা মহিলাদের সমাজে পুনর্বাসিত করে, সেভাবে সে বিচার করছে। শামারুখ পতিতাও নয়, দুস্থাও নয়, অথচ আমি যখন অন্য মহিলাদের সঙ্গে আলাপ সালাপ করছি, তীক্ষ্ণ সমবেদনায় অনুভব করছে আমি তাকে করুণার পাত্রী হিসেবে দেখছি। এখানেই হলো সমস্ত গণ্ডগোলের উৎস। একদিনের একটা ঘটনা বলি। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কি একটা ব্যাপারে হরতাল ডেকেছে। গোলাগুলির আশঙ্কায় ছাত্রছাত্রীদের বেশিরভাগই সকাল সকাল ঘরে চলে গেছে। বিশ্ববিদ্যালয় একেবারে ফাঁকা। আমি জহরতারার কাছে একটা ধার করা বই ফেরত দিতে গিয়েছি। জহরতারার ঘরে গিয়ে দেখি তিনি অন্য একজন মহিলার সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে বললেন, জাহিদ, তুই একটু বাইরে অপেক্ষা করো। আমি তখন জহরতারার ঘরের সামনে সিগারেট জ্বালিয়ে দেয়ালে নোটিশ বোর্ড দেখছি। নোটিশ বোর্ডে কি দেখবো আমি, আসলে সময়টা পার করছিলাম মাত্র। হঠাৎ পিঠে কারো হাতের স্পর্শে চমকে উঠলাম। তাকিয়ে দেখি শামারুখ। শামারুখ আমাকে এভাবে আবিষ্কার করবে আমি ভাবতে পারিনি। সে জিজ্ঞেস করল, এখানে দাঁড়িয়ে কি করছেন? আমি বললাম, আপনার কাছ থেকে একটা বই ধার করেছিলাম, ফেরত দিতে এসেছি। শামারুখ বলল, টসটসে রসগোল্লার মতো রাক্ষসী মহিলাদের কাছে ঘুরে বেড়ানো ছাড়া আপনার কোনো কাজ নেই? লাজ লজ্জাও আপনার কম। সে সময় জহরা তারা তার মহিলা অতিথিকে বিদায় দিতে ঘরের বাইরে এসেছিলেন। কথাগুলো তিনি শুনতে পেয়েছিলেন। হে ধরণী, দ্বিধা হও, মনে মনে উচ্চারণ করলাম। আমার শিক্ষিকা তাহমিনা খানের কাছ থেকে আমি কিছু টাকা ধার করেছিলাম, অনেক দিনের পুরনো ঋণ। শোধ করব করেও করা হয়নি। অত টাকা একসঙ্গে জড়ো করা সম্ভব হয়নি। এই ঋণটার জন্য তাহমিনা খানের কাছে আমার মুখ দেখানো সম্ভব হচ্ছে না। সেদিন আমার প্রকাশক আমার বইয়ের রয়্যালটি বাবদ কিছু টাকা দিয়ে গেলেন। আমি স্থির করলাম প্রথমেই তাহমিনা ম্যাডামের ঋণটা শোধ করব। টাকাটা যদি রেখে দিই অন্য কাজে খরচ করে ফেলব। সুতরাং টাকাটা শোধ করতে ছুটলাম। সকালের দিকে তার ক্লাস থাকে, ডিপার্টমেন্টে অথবা তার ঘরে নিশ্চয়ই পেয়ে যাব।
তাহমিনা ম্যাডামের কথা পরে সামান্য বলবো, তার আগে ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী সম্পর্কে একটা মজার কথা বলে নি। শুধু আমি নই, এ পাড়ার সকলেই জানেন ডক্টর শরীফুল ইসলাম চৌধুরী প্রবন্ধ ব্যাকরণের মতো মানুষ। তার রসবোধ অল্প, অথচ তিনি যে মাঝে মাঝে রসিকতা করেন না এমন নয়, কিন্তু সেগুলো এমন বানিয়ে তোলা যে তাতে রসের ভাগ থাকে নিতান্ত অল্প, খিস্তির ভাগ থাকে বেশি। কিন্তু এইবার একটা কাজ করে তিনি যে সত্যি সত্যি রসিকতার পরিচয় দিয়েছেন তাতে কারো কোনো দ্বিমত নেই। তিনি দুই তারকা শিক্ষিকা শামারক এবং তাহমিনা খানকে একই রুমে বসবার ব্যবস্থা করে দিয়েছেন। যৌবনে তাহমিনা খানও ছিলেন অসামান্য সুন্দরী, ভালো ছাত্রী, ভালো গদ্য লিখতেন এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। সবকিছু মিলিয়ে তার একটা আলাদা ব্যক্তিত্ব গড়ে উঠেছিল। তিনি নিজের সম্পর্কে যা ভাবতেন অন্যদেরও সেরকম ভাবতে বাধ্য করাতে পারতেন, কারণ তার চরিত্রের তেজ এবং দৃঢ়তা দুই ছিল। কিন্তু তারপরেও একটা পাগলামো ভাব তার মধ্যে বরাবরই ছিল, সেটা একটুও বেমানান ছিল না। প্রতিভাময়ী, সুন্দরী এবং ধনী বাবার মেয়েদের একটু আধটু পাগলামো থাকলে খারাপ তো দেখায় না, বরং সেটাকে বাড়তি গুণ হিসেবে বিবেচনার মধ্যে ধরা হয়। মধ্যবয়সে এসে তাহমিনা ম্যাডামের সৌন্দর্যের দীপ্তি ম্লান হয়ে এসেছে, যৌবনে ভাটা পড়েছে, কিন্তু পাগলামোর পরিমাণ কমেনি। শামারুখ এবং তাহমিনা খানকে যখন একই রুমে বসার ব্যবস্থা করে দেওয়া হলো, আমরা তখন প্রায় প্রতি সপ্তাহেই একটা করে ছোটখাটো দুর্ঘটনার সংবাদ পেতে আরম্ভ করলাম। দুজনের মধ্যে অবিরাম সংঘর্ষ চলতে থাকলো। দোষকার সে বিচারের চাইতেও দুই সুন্দরীর মধ্যবর্তী বিরোধের সংবাদ সবাই আনন্দ সহকারে উপভোগ করছিলেন। শামারুখ এবং তাহমিনা খান দুজনের কেউ হারবার পাত্রী নন, দুজনে দুদিক দিয়ে শক্তিমান। তাহমিনার রয়েছে প্রতিষ্ঠা, আর অল্প দিনের মধ্যেই তিনি প্রফেসর হয়ে যাবেন। শামারুখের চাকরিটা অ্যাডহক বেসিসে হলেও তার শরীরে এখন ভরা যৌবন এবং বিবাহ ছিন্ন কুমারী মহিলা। বেলা 11টার সময় আমি তাহমিনা ম্যাডামের ঘরে উকি দিয়ে দেখলাম তিনি বসে বসে টিউটোরিয়ালের খাতা দেখছেন। এখনো শামারুখ হাসেনি। আমি মনে করলাম ভালো সময় আসা হয়েছে, শামারুখ আসার আগে তাড়াতাড়ি কেটে পড়া যাবে। আমি সালাম দিলাম। ম্যাডাম আমার দিকে তাকিয়ে বললেন, ও জাহিদ, কি মনে করে? বসো। আমি টাকাটা গুনে টেবিলে রেখে বললাম, ম্যাডাম টাকাটা দিতে অনেক দেরি হয়ে গেল। তিনি খাতা দেখতে দেখতেই বললেন, আজকাল বুঝি তোমার অনেক টাকা? চাকরি বাকরি তো করো না, কোথায় টাকা পাও? কে দেয়? এই ম্যাডামটা এরকমই। আমি অপেক্ষা করছিলাম আগে ম্যাডামের রাগটা কমুক। এই সময় ঘরে ঢুকলো শামারুখ। আমাকে দেখেই বলে ফেলল, জাহিদ ভাই, কখন এসেছেন? এদিকে আসুন। তাহমিনা ম্যাডাম হাতের খাতাটা বন্ধ করে শামারুখের দিকে একটা অগ্নিময় দৃষ্টি ছুড়ে দিয়ে বললেন, জাহিদ আমার এখানে এসেছে, ওখানে যাবে না। সে আমার ছাত্র। চুপ করে বসে থাকো জাহিদ, এক চুলও নড়বে না। শামারুখ গলার স্বর আরেকটু চড়িয়ে বলল, আপনার ছাত্র তাতে কি? উনি এসেছেন আমার কাছে। জাহিদ ভাই, এদিকে চলে আসুন। কি করব বুঝতে না পেরে আমি শুধু ঘেমে যাচ্ছিলাম। শামারুখ আমার একটা হাত ধরে টান দিয়ে বলল, এদিকে চলে আসুন। অন্য হাতটা ধরে তাহমিনা ম্যাডাম বললেন, তোমাকে না নড়তে চড়তে নিষেধ করেছি? আমি তোমার টিচার, আমার ইনসাল্ট করো না। এটা সত্যি সত্যি সংকটের মুহূর্ত। আমি কোন দিকে চাই? ঠিক এই সময় একটা কাজ করে বসলাম আমি। এক ঝটকায় দুই মহিলার হাত থেকে নিজের হাত সরিয়ে নিয়ে জোরে হেঁটে একেবারে আর্টস বিল্ডিং এর বাইরে চলে এলাম। এই ঘটনাটি গোটা বিশ্ববিদ্যালয় এলাকায় নানা রকম শাখা প্রশাখায় পল্লবিত হয়ে এমন ভাবে ছড়িয়ে গেল, আমার মুখ দেখাবার কোনো উপায় রইল না। আসলে ঘটনা যা ঘটেছিল এবং যা প্রচারিত হয়েছিল দুয়ের মধ্যে বিস্তর ফারাক। একদিন আমি ভাইস চ্যান্সেলরের বাড়ির পাশ দিয়ে হেঁটে আসছিলাম। আমার অপর শিক্ষিকা মিসেস রায়হানা হক বিপরীত দিক থেকে হেঁটে আসছিলেন। এই একরোখা মহিলাকে আমি বাঘের চাইতেও বেশি ভয় করি। তিনি আমাকে রাস্তার একপাশে ডেকে নিয়ে বললেন, আচ্ছা জাহিদ, লাজ লজ্জার বালাই কি তোমার একেবারেই নেই? ধর্মের ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছ আর উল্টোপাল্টা কাহিনীর জন্ম দিচ্ছ। আর একদিন যদি ইংরেজি ডিপার্টমেন্টের ধারে কাছে তোমাকে দেখি, তাহলে সবার সামনে তোমাকে জুতো পেটা করে ছাড়বো, তখন তোমার শিক্ষা হবে। কথাগুলো বলে তিনি গটগট করে চলে গেলেন। আমার ইচ্ছে হলো দু হাতে মাথা ঢেকে সেখানেই বসে পড়ি।
এ কমাসে আমি সবার আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়ে উঠেছি। এটাই শামারুখের প্রত্যক্ষ অবদান। নিচের দিকের ছাত্রেরা আমার দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে, জুনিয়র শিক্ষকেরা ঈর্ষা করেন। শামারুখের মতো অনিন্দ সুন্দরী এবং বিদুষী মহিলাকে আমি পেছন পেছন ঘোরাচ্ছি। কি আছে এমন আমার? আমি সুদর্শন চেহারার অধিকারী নই, চাকরি বাকরি নেই আমার, একেবারে অসহায় মানুষ আমি। শামারুখ আমার মধ্যে কি দেখতে পেয়েছে? এরকম কথা সবাই বলা বলি করত। এই ধরনের প্রচারের একটা মাদকতার দিক তো অস্বীকার করা যায় না। আমার টাকা নেই, পয়সা নেই, রূপ নেই, গুণ নেই, তারপরেও আমি মনে করতে থাকলাম আমার মধ্যে এমন একটা কিছু আছে যার কাছে গাড়ি বাড়ি টাকা বিদ্যে বুদ্ধি সব হার মেনে যায়। সে হলো আমার পৌরুষ। কখনো কখনো নির্জন মুহূর্তে আমি নিজেকে অলৌকিক ক্ষমতা সম্পন্ন পুরুষ মনে করতাম। সুন্দর মহিলাদের কেন পণ্যের বিজ্ঞাপনে ব্যবহার করা হয় তার হেতু আমি এখন বুঝতে পেরেছি। একমাত্র সুন্দরের বাতাবরণের মধ্যে দিয়ে মিথ্যাকে সত্যে রূপান্তর করা যায়। তরুণ মেয়েরা চেঁচে আমার সঙ্গে আলাপ করতে আসতো। কখনো কখনো মনে হতো মেঘেতে গিয়ে ঠেকেছে আমার মস্তক। এদিকে কি দশায় আমি এসে দাঁড়িয়েছি সে বিষয়ে একটু ধারণা দিতে চেষ্টা করি। বজলুর মেসে 3 মাসের খাওয়ার বিল আমি পরিশোধ করতে পারিনি। বজলু খাবার বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। বালিশ, বিছানার চাদর, মশারি ইত্যাদি চরম দফা এসে পৌঁছেছে। বাড়ি থেকে ক্রমাগত টাকার তাগাদা জানিয়ে চিঠি আসছে। আমি এখন কি করি? আমাকে নিয়ে নানান রঙিন কাহিনী তৈরি হচ্ছে, অথচ আমার নাশতা কেনার পয়সা নেই। গুরুজনদের সামনে দাঁড়াতে পারছি না, তাদের সবাই দূর দূর করে তাড়িয়ে দেন। বন্ধু বান্ধবদের কাছে যেতে পারি না, তারা আমাকে ঈর্ষা করেন। একসময় আমি সাহস করে বলতে পারতাম শামারক যদি বলে তার পেছন পেছনে পৃথিবীর অপর প্রান্ত অবধি ছুটে যাব। পৃথিবীর অপর প্রান্তে চলে যাওয়াটাই বোধহয় আমার জন্য ভালো ছিল। আমাকে অসংখ্য জিজ্ঞাসু দৃষ্টির বিরাগ ভাজন হয়ে এমন করুণ জীবনযাপন করতে হতো না। শামারকের কল্যাণে এখন আমি যে জায়গায় এসে দাঁড়িয়েছি তার নাম সীমাহীন শূন্যতা। নামতেও পারি না, উঠতেও পারি না। হাজার জনতার মাঝখানেও এমন নিঃসঙ্গ জীবন একজন মানুষ কেমন করে যাপন করে? মেয়েদের হোস্টেলে সুলতানা জাহান হাউস টিউটরের কাজ করে। সে আমাকে ভাই বলে ডাকে। 6 মাসও হয়নি বেচারির স্বামীটা খুন হয়েছে। তার 3টি বাচ্চা। তার এত সময় এবং সুযোগ কোথায় যে বিশ্ববিদ্যালয় এলাকার হৃদয় দহন, স্খলন, পতন, কেলেঙ্কারি এসব দিকে মন দেয়? আমি প্রায় দিন সন্ধেবেলা সুলতানার বাড়িতে যাই, তার বাচ্চাদের সঙ্গে খেলাধুলো করে সময় কাটিয়ে আসি। আমিও এক ধরনের স্নায়বিক দুর্বলতায় ভুগছিলাম। ক্রমাগত উত্তেজনা থেকে উত্তেজনার মধ্যে নিজেকে ছুড়ে দিয়ে নিজের ওপর একরকম নিয়ন্ত্রণ হারিয়ে বসেছিলাম। সুলতানের বাসাতে যখন যেতে আরম্ভ করি, তার শিশুদের সঙ্গে যখন সময় কাটাতে থাকি, যখন এই দুঃখী গরিব সংসারের হাজার ক্ষুদ্র ক্ষুদ্র অভাবের দিকে দৃষ্টিপাত করতে থাকি, আমি অনুভব করলাম আমার ভেতরে একটা প্রশান্তির রেশ ফিরে আসে। এই দুঃখী বোনটির প্রতি মন কৃতজ্ঞতায় ভরে উঠেছিল। তাকে অর্থকড়ি দিয়ে সাহায্য করব এমন ক্ষমতা আমার কোথায়? তবু তার বাড়িতে এটা ওটা নিয়ে যেতাম। কখনো বাচ্চাদের খেলনা, কখনো কোনো খাবার, কিংবা মৌসুমের নতুন ফল। বাচ্চারা এই সামান্য জিনিস পেয়ে কি যে খুশি হয়ে উঠত! তাদের খুশিতে আমি নিজেও খুশি হয়ে উঠতাম। সুলতানার বাড়িতে আমি প্রায় 9টা অবধি থাকতাম। না খাইয়ে সুলতান আমাকে আসতে দিত না। একদিন সুলতানার বাড়ি থেকে বেরিয়ে হোস্টেলের গেট অবধি এসেছি, পেছন থেকে ডাক শুনলাম, দাঁড়ান। বুঝতে পারলাম শামারুক। সে কি এই হোস্টেলে থাকতে আরম্ভ করেছে? বুঝলাম সুলতানার বাড়িতে আসাও আমার বন্ধ করতে হবে। একদিন সুলতানের বাড়ি থেকে ফিরতে রাত 11টা বেজে গিয়েছিল, কারণ সুলতানের ওখানে দেশের বাড়ি থেকে কিছু আত্মীয় স্বজন এসেছিলেন। তাদের সঙ্গে গল্প গাছা করতে করতে এতটা রাত পার করে ফেলেছি সেদিকে খেয়ালও করিনি। সিঁড়ি থেকে যখন পথে নামলাম অমনি কারেন্ট চলে গেল। পথঘাট ঘুটঘুটে অন্ধকার, পা ফেলা দায়। শামারুখের কণ্ঠস্বর শুনলাম, এই অন্ধকারে আপনি যাবেন কেমন করে? আমি বললাম, যেতে পারবো, কিন্তু আপনি এই অন্ধকারের মধ্যে কি করছেন? শামারুখ খিলখিল করে হেসে উঠল। মনে হলো বোতল ভাঙা কাচের মতো তার হাসির রেশ অন্ধকারকে বিদ্ধ করল। সে বলল, জানতে চান আমি কি করছি? এত রাতে এই বিধবা মহিলার বাড়িতে কি করেন জানার জন্য পাহারা দিচ্ছি। আমার ইচ্ছে হলো চড় বসিয়ে দিই।
তার পরের সপ্তাহে সুলতানের বাড়িতে যখন গেলাম, সে হাত জোড় করে জানালো, জাহিদ ভাই, আপনি আমাদের এখানে আর আসবেন না। মুখটা ফিরিয়ে সে কেঁদে ফেলল। শিক্ষকদের লাউঞ্জে যাওয়া আমাকে একরকম ছেড়ে দিতে হয়েছে, তবু মাসের 3 তারিখে আমাকে যেতে হলো। চেয়ারম্যানের খোঁজে আমি ডিপার্টমেন্টে গিয়েছিলাম, কারণ তিনি ফর্মে সই না করলে আমি স্কলারশিপের টাকা উঠাতে পারবো না। পিয়ন জানালো তিনি অফিসে নেই, তবে লাউঞ্জে থাকতে পারেন। আমি তার খোঁজে লাউঞ্জে গেলাম, দেখলাম তিনি ওখানেও নেই। মস্ত ফাপড়ে পড়ে গেলাম। আজকেই আমার টাকাটা ওঠানো প্রয়োজন। আমি টাকা না দিলে বজলু রেশন তুলতে পারবে না। চেয়ারম্যান সাহেবকে কোথায় পাওয়া যায় খোঁজ করে দেখা প্রয়োজন। আমি বেরিয়ে আসছিলাম, কিন্তু কামাল পথ আটকালেন। জাহিদ ভাই, পালাচ্ছেন কোথায়? আমি বললাম, পালাচ্ছি না, একটু কাজ আছে। কামাল বললেন, আপনার যে এখন অনেক কাজ সে তো আমরা জানি, কিন্তু আমাদের খাওয়া কোথায়? আমি বললাম, কিসের খাওয়া? তিনি বললেন, বারে, বিয়ে করবেন আর আমাদের খাওয়াবেন না, পেয়েছেনটা কি? আমি জানতে চাইলাম, কোথায় শুনেছেন আমার বিয়ে হয়েছে? তিনি বললেন, শোনাশুনির মধ্যে নেই, যাকে বিয়ে করেছেন তিনিই বলেছেন। আমি বললাম, ওই তিনিটা কে? আর কে, আমাদের সুন্দরী শ্রেষ্ঠা বেগম, শামারুখ। কথাটা শুনে আমি কেমন থতমত খেয়ে গেলাম। শামারুখটা কি? সে কি পাগল না মতলববাজ? আমাকে ব্ল্যাকমেল করছে না তো? আমি দেখলাম এই সময়ে ময়ূরের মতো পেখম মেলে শামারুখ লাউঞ্জে ঢুকলো। আমি স্থানকালের গুরুত্ব ভুলে গিয়ে শামারুখকে ডাক দিলাম, এই যে শামারুখ, শোনেন তো। শামারুখ অনেকটা উড়তে উড়তে আমার সামনে এসে দাঁড়ালো। আজ তার মনে খুব ফুর্তি। আমি বললাম, সুসংবাদটা আমি এই এক্ষুনি পেলাম। আপনি একেবারে না জানিয়ে যে আমাকে বিয়ে করে বসলেন, কাজটা ঠিক হয়নি। অন্তত খবরটা আমাকে জানানো উচিত ছিল। কথাগুলো ছুড়ে দিয়ে আমি চেয়ারম্যান সাহেবের খোঁজে বেরিয়ে গেলাম। কোথাও তাকে না পেয়ে ঘরে এসে নিজেকে শটান বিছানায় ছুড়ে দিলাম। আজ টাকা না দিলে বজলু খাবার দেবে না বলেছে। আমার চোখে তন্দ্রার মতো এসেছিল। ভেজানো দরজা খোলার আওয়াজ পেলাম। চেয়ে দেখি শামারুখ। তার মুখ লাল, চোখ দিয়ে অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হচ্ছে। অনেকটা চিৎকার করেই বলল, এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করার সাহস আপনার হলো কেমন করে? আমি বললাম, আমাকে না জানিয়ে একেবারে বিয়ে করার সাহস কি করে আপনি পেলেন, আগে তা বলুন। সে বলল, আপনি একটা শয়তান। আমি এক্ষুনি মজা দেখাচ্ছি। এক্ষুনি আমি দোতলা থেকে লাফ দিয়ে নিচে পড়ছি, তখন বুঝবেন মজা। সে রেলিং এর পাশে গিয়ে দাঁড়ালো। তার এই হুমকির মুখে আমার মনে কৌতুকবোধ চারা দিয়ে উঠল। আমি চেয়ারটা রেলিং এর গোড়ায় এগিয়ে দিয়ে বললাম, এই চেয়ারে ভর দিয়ে রেলিং এর ওপর দাঁড়ান, তারপর শরীরটা ওপাশে ছুড়ে দেবেন। সে এক কাণ্ড হবে। মজা আমি একা নই। রাস্তায় যেসব ছাত্র যাওয়া আসা করছে তাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে বললাম, তারাও দেখবে। আপনার ভেতরে সুন্দর থেতলে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ সবার সঙ্গে আমিও দেখতে পাবো। দাঁড়িয়ে কেন, দিন, লাফ দিন। শামারুখ রেলিং এর গোড়া থেকে সরে এসে আমার পেছন পেছন ঘরে ঢুকে বলতে লাগলো, আপনি একটা বদমাস, লুচ্চা। জহরা তারার সঙ্গে কি করেন? আধা রাত সুলতানার বাড়িতে কিরকম আশনাই করে কাটান? আজ সব বলে দেব, একেবারে হাটে হাড়ি ভেঙে দেব। আমি বললাম, প্রথম যে কাজটা করতে চেয়েছিলেন সেটার চাইতে একটু খারাপ, তবু মন্দ না। দিন, হাটে হাড়ি ভেঙে দিন। সে ছুটে এসে আমার বাহুমূলে একটা কামড় বসিয়ে দিল। আমি একটা মশারির স্ট্যান্ড ভেঙে তাই দিয়ে তাকে আচ্ছা করে পিটিয়ে দিলাম। ঠিক কোন সময় কোন উপলক্ষে শাহরিয়ারের সঙ্গে শামারুখের পরিচয় হয় আমি বলতে পারবো না। শাহরিয়ার তখন সবে আমেরিকা থেকে এসেছে। ওখানকার ডাক্তারেরা তার রোগের কেমন চিকিৎসা করেছেন, সম্পূর্ণ নিরাময়ের সম্ভাবনা আছে কিনা আমি কোনো কিছুই জানিনি। শুধু সংবাদপত্র থেকে জানতে পেরেছি আমেরিকা থেকে চিকিৎসা করিয়ে শাহরিয়ার দেশে ফিরেছে। শাহরিয়ারের বর্তমান অবস্থা কেমন, সে কোথায় থাকছে, এসব খবরও আমাকে কেউ জানায়নি। আর আমারও এত ব্যস্ত সময় কাটছে, নিজ থেকে উদ্যোগী হয়ে তার ব্যাপারে তথ্য তালাশ করব কোনো অবকাশই হয়নি। একদিন কোনো একটা পত্রিকায় শাহরিয়ারের একটা কবিতা পড়লাম, পড়ে চমকে গেলাম। এইরকম একটা কবিতা শাহরিয়ারের কলম থেকে বেরোলো কেমন করে? কবিতাটা পড়ার পর আমার চেতনায় একটা বিদ্যুৎ প্রবাহ খেলে গেল।
কবিতাটি বারবার পড়তে হলো। সাদা চোখে দেখলে এটাকে প্রেমের কবিতা বলতে হবে, এবং শাহরিয়ারও একজন মহিলাকে উদ্দেশ্য করে কবিতাটা লিখেছে। কবিতার বাক্যকে ছাড়িয়ে আরো একটা গভীর অর্থময়তা আমার চেতনার দুয়ারে দুয়ারে টোকা দিতে লাগলো। কবিতাটা উদ্ধৃত করতে পারলে ভালো হতো, কিন্তু আমার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল, তাই উদ্ধৃত করা গেল না। একটা বিষাদের ভাব আমার মনকে চারিয়ে গেল। শাহরিয়ার কাকে উদ্দেশ্য করে কবিতাটা লিখেছে? সে কি কোনো নারী, না তার মৃত্যু? মৃত্যু কেন সুন্দরী নারীর মূর্তি ধরে এমন শোভন সুন্দর বেশে তার কবিতায় এসে দেখা দিল? সেই মুহূর্তে শাহরিয়ারকে এক ঝলক দেখার আকাঙ্ক্ষা, তার সঙ্গে কথা বলার ইচ্ছে আমার মনে তীব্র হয়ে উঠল। শাহরিয়ারের সঙ্গে আমার এমন কোনো গভীর সম্পর্ক আছে সে কথাও ঠিক নয়। আমাকে শাহরিয়ার বেশিক্ষণ সহ্য করতে পারে না। লোকজনের সামনে আমাকে অপদস্থ করতেও তার বাধে না। সে আমার চাইতে ছোট। শাহরিয়ার এই বয়সের ব্যবধানের কথা ভুলে গিয়ে আমাকে আক্রমণ করত। বয়সে বড় হওয়ার এই এক দোষ, কম বয়সী কেউ আক্রমণ করলে পাল্টা আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়ায়, আবার আঘাতটা বুকে বাজে। এই ধরনের বিদঘুটে পরিস্থিতির মুখোমুখি যাতে না হতে হয় সেজন্য আমি শাহরিয়ারকে এড়িয়ে চলতাম। আমার সম্পর্কে শাহরিয়ার যাই মন্তব্য করুক না কেন, আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করতাম না। আমি জানতাম আসলে এগুলো তার নিজের কথা নয়। যেসব মানুষের সঙ্গে ইদানিং তার চলাফেরা, শাহরিয়ার তার নিজের মুখ দিয়ে তাদের কথাই প্রকাশ করছে। এমনও সময় গেছে মাঝে মাঝে শাহরিয়ারের সঙ্গে আমার 2-3 মাসও দেখা হয়নি। এই অদর্শনের সময়টাতে শাহরিয়ারের কথা যখন মনে হতো, তার সঙ্গে আমার কখনো মনোমালিন্য হয়েছে, কখনো ঝগড়া হয়েছে, সেসব ব্যাপার একেবারেই মনে থাকতো না। তার মুখ এবং চোখ দুটোই আমার মনে ভেসে উঠত। শাহরিয়ারের মুখের কোনো আলাদা বৈশিষ্ট্য ছিল আমার চোখে সেরকম কিছু ধরা পড়েনি। তবু মাঝে মাঝে মনে হতো কোনো ভাস্কর যদি একটা মূর্তি করে, তার মুখমণ্ডলটি তৈরি করার বেলায় তাকে গভীর অন্তর্দৃষ্টির পরিচয় দিতে হবে। যদিও শাহরিয়ার প্রকৃতিতে ছিল খুবই চঞ্চল, তথাপি তার মুখে একটা ধ্যান তন্ময়তার ভাব সবসময় লেগে থাকত। সবচাইতে সুন্দর ছিল তার চোখ দুটো। পুরুষ মানুষের এমন আশ্চর্য সুন্দর চোখ আমি খুব কমই দেখেছি। যেদিকেই তাকাতো মনে হতো একটা স্নিগ্ধ পরশ বুলিয়ে দিচ্ছে। আমার ধারণা শাহরিয়ারের সঙ্গে মতামতের গড়মিল সত্ত্বেও খুব সহজে সব ধরনের মানুষের সঙ্গে তার যে বন্ধুত্ব হয়ে যেত, তার প্রধান কারণ ছিল তার চোখের দৃষ্টি। শাহরিয়ারের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল বাহাদুর শাহ পার্কের কাছে কামাল সাহেবের অফিসে। কামাল সাহেব একটা ছোট্ট গল্পের পত্রিকা প্রকাশ করতেন। তিনিই প্রথম আমাকে শাহরিয়ারের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। বললেন, জাহিদ ভাই, আপনাকে একজন নতুন লেখকের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। ইংরেজি সাহিত্যের ছাত্র, ছোট গল্প লেখে, কথা বলে দেখুন, আপনার ভালো লাগবে। শাহরিয়ার যখন কথা বলল, কণ্ঠস্বর শুনেই আমার মনে একটা ভাবান্তর এসে গেল। ভরা কলসির পানি ঢালার সময় থেকে থেকে যেমন একটা মিষ্টি সুন্দর আওয়াজ সৃষ্টি হয়, শাহরিয়ারের কণ্ঠস্বরে সেরকম একটা জল ছলছল ভাবের আভাস আমার শ্রবণে মননে বিঁধে গেল। ছেলেটিকে আমার মনে ধরে গেল। তারপরে তো শাহরিয়ার গল্প ছেড়ে কবিতা লিখতে আরম্ভ করলো। আমি কবিতার সমজদার নই, তবু শাহরিয়ারের কবিতার মধ্যে এমন একটা মেজাজ পেয়ে যেতাম, বক্তব্য বিষয় ছাপিয়ে গড়ানো পঙ্গক্তি সমূহের ভেতর থেকে শব্দ শুনছি, জল চলছে এমন একটা ভাব বেরিয়ে এসে আমাকে আবিষ্ট করে রাখত। মাত্রা ভুল এবং ছন্দগত ত্রুটিকে উপেক্ষা করেও শাহরিয়ার তার কবিতায় আশ্চর্য একটা সম্মোহন সৃষ্টি করতে পারত। এটাই শাহরিয়ারের আসল ক্ষমতা। কিন্তু শাহরিয়ারের কবিতার প্রতি আমার মুগ্ধতা বোধ দীর্ঘকাল স্থায়ী হয়নি। একসময় তার কবিতা আর পড়তে পারতাম না, পড়লেও বিরক্ত হয়ে উঠতাম, কারণ কবিতায় আমি অন্য জিনিস চাইতাম। শাহরিয়ারের কবিতা পছন্দ করি না বলে তার সঙ্গে আমার সম্পর্কের চিড় ধরেনি। শাহরিয়ার যে আমার প্রতি বিরূপ হয়ে উঠেছিল তার কারণ সম্পূর্ণ ভিন্ন। একসময় আমার সঙ্গে থাকতে আসে। কজন বন্ধু মিলে আরমানিটোলার হোটেল ওরিয়েন্টের 2-3টে রুম ভাড়া করে একটা মেস চালু করেছিলাম। এই মেসে শাহরিয়ার আমার সঙ্গে থাকতে আসে। সে ছাত্র পরিচয়ে আমাদের এখানে এসেছিল, কিন্তু মেসের সদস্য ছিল না, আমার গেস্ট হিসেবেই থাকতো। কদিন না যেতেই একটা জিনিস লক্ষ্য করলাম, শাহরিয়ার ঠিক সময়ে ইউনিভার্সিটিতে যাচ্ছে না, আজে বাজে মানুষদের সঙ্গে চলাফেরা করে সময় কাটিয়ে দিচ্ছে। এরকম 3-4 দিন দেখার পর আমি একদিন বললাম, শাহরিয়ার, তুমি ইউনিভার্সিটিতে যাচ্ছ না কেন? সে বলল, জাহিদ ভাই, সেটা একটা দুঃখের কথা।
আমি বললাম, বলে ফেলো, কি দুঃখের কথা? সে বলল, আপনাকে জানাতে আমার ভীষণ সংকোচ হচ্ছে। আমি বললাম, আমরা এমন এক অবস্থায় বাস করছি যেখানে সংকোচ করার কোনো প্রশ্নই ওঠে না। তোমার দুঃখের কথাটা বলে ফেলো। শাহরিয়ার বলল, জাহিদ ভাই, ডিপার্টমেন্টে আমার নামটা কাটা গেছে। 3 মাস টিউশন ফি দিইনি, আব্বাও টাকা পাঠাচ্ছেন না। আমি ভীষণ বিপদের মধ্যে পড়ে গেছি। আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা না হলে আরো বিপদে পড়ে যেতাম। শাহরিয়ারের নামটা কাটা যাওয়ার সংবাদ শুনে আমি খুব ব্যথিত বোধ করলাম। বিশ্ববিদ্যালয়ে আমারও নাম কাটা গিয়েছিল। আজ তুলব কাল তুলব করে টাকার অভাবে বিশ্ববিদ্যালয়ের খাতায় আমার নামটা তোলাই আর সম্ভব হয়নি। একসময় পড়াশোনাটা আমার বাদ দিতে হলো। একই ব্যাপার শাহরিয়ারের ক্ষেত্রেও ঘটতে যাচ্ছে। সে সময় বাংলা বাজারের এক প্রকাশকের কাছে আমি একটা উপন্যাস গছাতে পেরেছিলাম। আমি একেবারে নাম পরিচয়হীন উগ্র একজন তরুণ লেখক। আমার লেখা প্রকাশক ছাপার জন্য গ্রহণ করবেন কিনা সে ব্যাপারেও আমার যথেষ্ট সন্দেহ ছিল। তবু পরদিন সকালবেলা প্রকাশকের বাড়িতে গিয়ে দাবি করে বসলাম, তাদের তো আমার উপন্যাসটা ছাপতেই হবে, উপরন্তু অগ্রিম আজই 2,500 টাকা রয়্যালটি পরিশোধ করতে হবে। প্রকাশক ভদ্রলোক আমার মুখের দিকে স্তব্ধ হয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ঠিক আছে, আপনি আজই 1,500 টাকা নিয়ে যান, কিন্তু বই ছাপার জন্য চাপাচাপি করবেন না। আমাদের সময় হলেই বই প্রেসে যাবে। আমার হাতে প্রকাশক ভদ্রলোকের দেওয়া কড়কড়ে নোটের 1,500 টাকা, আমার প্রথম উপন্যাস লেখার টাকা। দক্ষিণ মেরু জয় করে এলেও আমার এরকম আনন্দ হতো না। এ টাকা দিয়ে কি করব তাই নিয়ে একটা বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। কখনো মনে হলো আমার প্রিয় লেখকদের বইগুলো কিনে ফেলি, আবার ভাবলাম বই কেনা আপাতত থাকুক। আমি ঠিক সময় টাকা পরিশোধ করতে পারিনি বলেই আরমানিটোলার মেসের বন্ধুদের কষ্ট করতে হয়। তাদের সবাইকে নিজের হাতে বাজার করে একবেলা ভালো খাওয়াবো। আবার ভাবতে হলো, মাকে আমি আপন রোজগারের টাকা থেকে এ পর্যন্ত কোনোদিনই কিছু পাঠাতে পারিনি। সামান্য হলেও কিছু টাকা মার কাছে পাঠাতে হবে। নিজের জামাকাপড়ের দিকেও তাকালাম। আমার পরনের শার্ট একটাতে এসে ঠেকেছে। একটা নতুন শার্ট না বানালে আর চলে না। শীত এসে গেছে, একটা গরম সোয়েটার বা জ্যাকেট কেনা খুবই প্রয়োজন। বই কেনা, মেসের লোকজনদের খাওয়ানো, মার কাছে টাকা পাঠানো এবং নিজের জামাকাপড় কেনা, ওসব বিষয় এক পাশে ঠেলে রেখে ভাবলাম, আগে বিশ্ববিদ্যালয়ের খাতায় শাহরিয়ারের নাম ওঠানো প্রয়োজন। নাম ওঠানোর পরে যদি বাকি টাকা থাকে অন্য সমস্ত কিছু করা যাবে। আমি মেসে এসে শাহরিয়ারকে জিজ্ঞেস করলাম, তোমার নাম ওঠানোর জন্য কত টাকা প্রয়োজন? শাহরিয়ার হিসেব টিসেব করে বলল, জাহিদ ভাই, সব মিলিয়ে 135 টাকা প্রয়োজন। আমি তার হাতে 100 টাকার একটা, 3টি 10 এবং একটি 5 টাকার নোট দিয়ে বললাম, এই তোমার 135 টাকা, রেজিস্ট্রার অফিসে জমা দিয়ে নামটা তোলার ব্যবস্থা করো। শাহরিয়ার হাত পেতে টাকাটা নিল। টাকাটা তাকে দিতে পেরে আমার যে কি ভালো লাগলো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার প্রথম লেখার টাকা দিয়ে একজন তরুণ কবির পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া রোধ করতে পারলাম। তার পরদিন সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখি শাহরিয়ার ফজলুর রহমানের সঙ্গে বসে বসে ক্যারাম খেলছে। আমার ভীষণ খারাপ লাগলো। প্রথম লেখার টাকা দিয়ে তোমার নামটা ওঠাবার ব্যবস্থা করলাম, আর তুমি ক্লাসে না গিয়ে সকালবেলা ক্যারাম খেলে কাটিয়ে দিচ্ছ। অবশ্য মুখে শুধু বললাম, তুমি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছ না? শাহরিয়ার বলল, জাহিদ ভাই, কাল আপনি রাত করে এসেছিলেন তাই আপনাকে বলা হয়নি। আমার নাম উঠিয়েছি, তবে আরো 45 টাকা দিতে হবে। সেমিনার চার্জ 45 টাকা। হিসেব করার সময় আমার মনে ছিল না। আমি বললাম, আর 45 টাকা দিলে তোমার নাম উঠে যাবে তো? শাহরিয়ার বলল, নাম তো উঠে গেছে, এই চার্জটা আলাদা দিতে হবে। আমি বললাম, বিশ্ববিদ্যালয়ে আজকাল কি ছোটা ছোটা ভাবে ফি আদায় করা হয়? শাহরিয়ার বলল, হ্যাঁ, এরকম একটা নতুন নিয়ম করা হয়েছে। আমি বাক্য ব্যয় না করে আরো 45 টাকা তার হাতে তুলে দিলাম। সে রাতে শাহরিয়ার আর মেসে ফেরেনি, তার পরের রাতেও না। আমি তার কোনো বিপদ আপদ হয়েছে কিনা ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লাম। এ সময় ফজলুর রহমান এসে আমাকে আসল খবর জানালো। সে বলল, জাহিদ ভাই, শাহরিয়ার তো আপনার খুব পেয়ারের লোক, আর আমাদের মনে করেন নষ্ট মানুষ। আপনি মনে করেন আমাদের সংসর্গে থাকলে আপনার শাহরিয়ার নষ্ট হয়ে যাবে। কে কাকে নষ্ট করছে
আপনাকে আজ হাতে নাতে দেখিয়ে দেব। আপনি প্যান্টটা পরুন, চলুন আমার সঙ্গে। ফজলুর রহমান আমাকে বাবু বাজারের একটা কানাগলির মধ্যে নিয়ে এলো। প্রস্রাবের গন্ধে পেটের নাড়ি ভুড়ি বেরিয়ে আসতে চায়। সেই সরু গলির মধ্যে খোপ খোপ ঘর। প্রতি ঘরের সামনে রংচং মাখা এক একজন মেয়ে দাঁড়িয়ে আছে। তাদের শরীরে এমন ভাবে পাউডার মেখেছে, মনে হয় মাগুর মাছের শরীরে ছাই মাখিয়ে ছেড়ে দিয়েছে। এই ঢাকা শহরের প্রসিদ্ধ পতিতাপট্টি। ঘেন্নায় আমার নাক কুঞ্চিত হয়ে এলো। আমি ফজলুর রহমানকে বললাম, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? ফজলুর রহমান বলল, জাহিদ ভাই, উতলা হচ্ছেন কেন? আপনাকে আসল জায়গাতেই নিয়ে এসেছি। আপনি আমার পেছন পেছন আসুন, আপনার সঙ্গে কবি শাহরিয়ারের সাক্ষাৎ ঘটিয়ে দেব। ফজলুর রহমান এবারে একটা ঘরের দরজায় দাঁড় করিয়ে দিয়ে বলল, এই দরজায় আপনি টোকা দিন, শাহরিয়ারের দেখা পেয়ে যাবেন। আমি সেই বন্ধ ঘরের কাঠের কপাটে টোকা দিতে থাকলাম। ভেতর থেকে লোকের আওয়াজ শুনতে পাচ্ছি, কিন্তু দরজা খোলার নাম নেই। একসময় নারী কণ্ঠের একটা আওয়াজ শুনলাম, আজকে হইব না, অন্য ঘরে যাও, আমার ঘরে লোক আছে। সেই কথা শোনার পর আমি টোকা দিয়ে যেতে লাগলাম। অবশেষে দরজা খুলে গেল। একটি মেয়ে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলল, ডেমনির পুত্র কই নাই, আমার ঘরে আজ মানুষ আছে। মেয়েটির পরনে ব্লাউজ এবং ছায়া ছাড়া শরীরে আর কোনো বসনের বালাই নেই। আমি একেবারে তার মুখোমুখি চলে এলাম। ভক ভক করে দেশি মদের গন্ধ বেরিয়ে আসছে। তাকে হাত দিয়ে ঠেলে আমি ঘরের ভেতরে ঢুকলাম। ঘরের মধ্যে শাহরিয়ারের সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার পরিচিত আরেকজন বুড়ো কবির সঙ্গে বসে বসে শাহরিয়ার বাংলা মদ টানছে। আমার প্রথম বই লেখার টাকা কোন সুড়ঙ্গ পথে যাচ্ছে বুঝতে বাকি রইল না। শাহরিয়ারের চুল ধরে কিলচড় মারতে আরম্ভ করলাম। তাকে কিলচড় মেরেই যাচ্ছিলাম। কি করছি আমার কোনো হুঁশ ছিল না। এই ফাঁকে সেই পরিচিত বুড়ো কবি কোথায় উঠে পালালো খেয়াল করতে পারিনি। এখন ভেবে অবাক লাগে, শাহরিয়ার আমাকে পাল্টা মার দিতে চেষ্টা করেনি কেন? মেয়েটি আমাকে থামাবার অনেক চেষ্টা করেছে। শেষ পর্যন্ত বিফল হয়ে পাড়ার গুন্ডাটিকে ডেকে আনলো। গুন্ডাটি এসে আমার ঘাড়ের কাছে এমন একটা ঘুষি লাগালো যে আমাকে বসে পড়তে হলো। তারপরে মারতে মারতে একেবারে কাহিল করে ফেলে চুল ধরে সেই নোংরা গলি দিয়ে হাঁটিয়ে এনে সদর রাস্তার উপর ছেড়ে দিল। আমি এদিক ওদিক তাকালাম, কিন্তু ফজলুর রহমানের চিহ্ন কোথাও দেখতে পেলাম না। এই ঘটনার পর থেকে শাহরিয়ারের সঙ্গে আমার আর কোনো ঘনিষ্ঠ সম্পর্ক হয়নি, কিন্তু তার সঙ্গে কথাবার্তা বলা আমার বন্ধ হয়নি। একই শাহরিয়ারের মধ্যে আমি দুজন মানুষের উপস্থিতি প্রত্যক্ষ করেছি। একজন শাহরিয়ার ছিল নিরীহ, ফুলের মতো কোমল। তার চোখের দিকে তাকালে বনের হরিণের কথা মনে পড়ে যেত। হরিণের মতো তার চোখে একটা অসহায়তার ভাব ছলছল জেগে থাকত। আরেক শাহরিয়ার ছিল চালবাজ, অকৃতজ্ঞ এবং লোভী। তবু শাহরিয়ারের বিরুদ্ধে আমার কোনো নালিশ নেই। শাহরিয়ার বেশ্যাপাড়ায় যাতায়াত করেছে এবং বেশ্যাসক্ত হয়ে পড়েছে, এ নিয়েও বলার কিছু ছিল না। কারণ কবিতা লেখা এবং বেশ্যাসক্ত হওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছিল। কবি যশপ্রার্থী তরুণেরা অনেকেই যেত। শাহরিয়ার ছিল তাদেরই একজন। সে সময় বেশ্যাপাড়ায় যাওয়াটা একটা বিশেষ মর্যাদার ব্যাপার বলে ধরে নেওয়া হতো। শাহরিয়ারের প্রতি আমার নালিশ নেই, কিন্তু দুঃখ আছে। দুঃখ এই কারণে যে দুরারোগ্য ব্যাধিগুলো সেই বেশ্যাদের কাছ থেকেই পেয়েছে। অপরিমিত মদ্যপান, অনাহার, অনিয়ম এবং বেশ্যা সঙ্গের কারণে এমন একটা অবস্থায় পৌঁছেছিল, এখানকার ডাক্তারেরা বলে দিয়েছিলেন এদেশে তার চিকিৎসা নেই। বাইরে টাইরে কোথাও চেষ্টা করলে তাকে বাঁচিয়ে রাখা হয়তো অসম্ভব নাও হতে পারে। অনেকেই শাহরিয়ারের অসুখের কথা জানত, অনেকেই তার কবিতা ভালোবাসত। বিনা চিকিৎসায় শাহরিয়ারের মতো একজন সম্ভাবনাময় কবি মারা যাবে, এটা কেউ মেনে নিতে পারেনি। শাহরিয়ারকে মার্কিন দেশে চিকিৎসার জন্য পাঠানোর একটা জোর দাবি উঠেছিল। সরকারকে সে দাবি মেনেও নিতে হয়েছে। প্লুরিসের চিকিৎসার জন্য সরকার তাকে মার্কিন যুক্তরাষ্ট্রেও পাঠিয়েছিল। আমি এতদূর পর্যন্ত শাহরিয়ারের খবর রাখতাম। চিকিৎসা শেষ করে দেশে এসেছে এই সংবাদ আমি পত্রিকায় পড়েছিলাম। তারপরেই তো পড়লাম কবিতা। শাহরিয়ারের খবর জানার জন্য আমার মনটা আকুল হয়ে উঠল। আমি মোহাম্মদপুরে মাহফুজের বাড়িতে গেলাম, কারণ একমাত্র মাহফুজই গত ৮-১০ বছর ধরে শাহরিয়ারকে বিপদ আপদ থেকে রক্ষা করে আসছে। বিদেশে পাঠানোর বেলায়ও মাহফুজ যত খাটাখাটনি করেছে তার তুলনা হয় না। মাহফুজ মোহাম্মদপুরে একসঙ্গে শ্বশুর এবং শালাশালিদের নিয়ে থাকে। একদিন তার ওখানে শাহরিয়ারের খবর নিতে গেলাম।
মাহফুজ বলেছিল লেপ তোশকের দোকানের পেছন দিয়ে ঢুকে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে বেল টিপতে। ওটাই 29 নম্বর। দোতলায় উঠে বেল টিপলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো। মেক্সি পরা একটি যুবতী মহিলা বেরিয়ে এসে কাট কাট জিজ্ঞেস করলেন, কাকে চান? আমি বললাম, মাহফুজ সাহেবকে। মহিলা আমাকে ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, পাশের দরজায় বেল টিপুন। পাশের দরজায় বেল টিপতেই একটা বাচ্চা মেয়ে বেরিয়ে এসে বলল, কার কাছে আইছেন? আমাকে আবার মাহফুজ সাহেবের নাম বলতে হলো। মেয়েটি বলল, আমার পাস আইয়েন। একটা প্যাসেজের মতো করিডোর পার করিয়ে একটা বদ্ধ দরজা দেখিয়ে বলল, ওইখানে কড়া নাড়েন। কড়া নাড়লাম। মাহফুজ স্বয়ং দরজা খুলে দিলেন। আমি তার ঘরে ঢুকে সোফায় বসতে না বসতেই মাহফুজ বলে ফেললেন, জাহিদ ভাই, আমি ঠিক করছিলাম আপনার সঙ্গে আর কথা বলবো না। বাসায় আসছেন, কথা তো বলতেই হবে। কি খাবেন কন? আমি বললাম, আমার সঙ্গে যে কথা বলতে চান না, আমি অপরাধটা কি করলাম? মাহফুজ বললেন, সমস্ত অপরাধ তো আপনার। আপনি কোত্থেকে সামারক নাকি এক ডাকিনী মহিলাকে এনে বিশ্ববিদ্যালয়ে বসিয়েছেন, সে তো এদিকে সর্বনাশ করে ফেলেছে। আমি বললাম, একাত্র সর্বনাশ করার ক্ষমতা না থাকলে সুন্দরী হয়ে লাভ কি? সামারক কোথায় কার সর্বনাশটা করলো বলুন দেখি। মাহফুজ পুনরায় জানতে চাইলেন, এই মহিলার সাম্প্রতিককালের কাজকর্ম সম্পর্কে আপনি কিছু জানেন কি? আমি বললাম, এত দ্রুতগামী মানবী সামারক, তার সমস্ত কাজকর্মের হিসেব রাখা একজন মানুষের পক্ষে কি সম্ভব? তিনি বললেন, ওই ডাকিনী তো শাহরিয়ারকে খুন করতে যাচ্ছে। আমি বললাম, তাই নাকি? শাহরিয়ারকে প্লুরিসের মতো জবরদস্ত রোগ খুন করতে পারলো না, আর তাকে সামারক খুন করবে? তাহলে তো একটা ঘটনাই ঘটে যায়। মাহফুজ বললেন, রসিকতা বাদ দিয়ে আসল ব্যাপার শুনুন। মাহফুজের কথা শুনে আমি আতঙ্কিত হয়ে উঠলাম। শাহরিয়ারকে মার্কিন ডাক্তার বলেছেন 4 বছর তাকে কঠোর নিয়ম মেনে চলতে হবে, তাকে ঠিক সময় খেতে হবে, ঠিক সময় ঘুমোতে হবে, ওষুধপত্র সব যথাযথ সময়ে চালিয়ে যেতে হবে। ওই নিয়মের যদি খেলাপ হয় তাহলে পুরোটা রোগ আবার নতুন করে দেখা দেবে। যদি রোগ নতুন করে দেখা দেয়, তাকে বাঁচানো আর সম্ভব হবে না। সামারকের সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে শাহরিয়ার ওষুধপত্র কিছুই ঠিকমতো খাচ্ছে না। মহিলার সঙ্গে দেশের এ মাথা থেকে ও মাথা ঘুরে বেড়াচ্ছে। প্রতিদিন 12টা অবধি রাত জাগছে, অহরহ সিগারেট টানছে। শাহরিয়ারকে ওই মহিলার সঙ্গে ছোটাছুটি করতে বারণ করলে কিছুতেই সে শোনে না, অনর্থক রাগারাগি করে। মাহফুজ বললেন, আমি অনেক করে শাহরিয়ারকে স্মরণ করিয়ে দিতে চেষ্টা করেছি, তুমি একটা সিরিয়াস রোগী। এই ধরনের অনিয়ম করে গেলে তোমার শরীর ওই ধকল সহ্য করবে না। আমি বললাম, শাহরিয়ার কি বলল? মাহফুজ বললেন, সে কথা বলে আর লাভ কি? সে বলে, এই পৃথিবীতে একজন মানুষও যদি আমাকে বাঁচিয়ে রাখতে পারে, সেই একজন মানুষ সামারুক। অন্য সব ব্যাপারে সে পরামর্শ উপদেশ শুনতে রাজি, কিন্তু সামারকের বিষয়ে শাহরিয়ার কারো কোনো কথা শুনবে না। আমি বললাম, সামারককে শাহরিয়ারের রোগের ব্যাপারে কিছু বলেছিলেন? মাহফুজ বললেন, সে অত্যন্ত খতরনাক মেয়ে মানুষ। আমি মহিলাকে শাহরিয়ারের রোগের কথা জানিয়ে সতর্ক করতে চেষ্টা করলাম। ওই অসভ্য মহিলা আমার মুখের উপর বলে বসলো, শাহরিয়ারের কোনো ভাবনা তার বন্ধু বান্ধবদের না ভাবলেও চলবে, সব দায় দায়িত্ব সামারক একা তার ঘাড়ে তুলে নিয়েছে। আমি বললাম, একদিক দিয়ে তো ভালোই হয়েছে। শাহরিয়ারের শরীরের যা অবস্থা, এরকম একজন মানুষ থাকা তো প্রয়োজন, যে তাকে সর্বক্ষণ দেখাশোনা করতে পারে। সামারককে আমি যতটুকু জানি, যে মানুষকে সে ভালোবাসে তার জন্য এমন আত্মত্যাগ নেই যা সে করতে পারে না। মাহফুজ বললেন, দেখবেন অবস্থাটা কি দাঁড়ায়। এরকম চলতে থাকলে 4 মাসও সুস্থ থাকবে কিনা সন্দেহ। মাঝখান থেকে আমার মেহনতটাই বরবাদ। গত 8 বছর ধরে শাহরিয়ারকে আগলে আগলে রাখছি। এখন আমি কেউ নই শাহরিয়ারের, ওই মহিলাই সব। মহিলা আজকাল আমাকে শাহরিয়ারের ধারে কাছেও ঘেঁষতে দেয় না। মাহফুজের কথার মধ্যে একটা গভীর বেদনার আভাস পাওয়া গেল। আমি মাহফুজের দুঃখটা অনুভব করতে পারি। মাহফুজ গত 8 বছর শাহরিয়ারের জন্য যা করেছেন, কোনো মানুষ তার নিকট আত্মীয়ের জন্য অতটা করে না। মার্কিন যুক্তরাষ্ট্রের শাহরিয়ারকে পাঠানোর জন্য অফিস থেকে ছুটি নিয়ে দিন রাত খেটেছেন। মার্কিন দেশের হাসপাতালে ভর্তি করানো, সরকারের ঘর থেকে টাকা পয়সা সংগ্রহ, পাসপোর্ট, ভিসার ব্যবস্থা, সবকিছুর ধকল একা মাহফুজকেই পোহাতে হয়েছে।
এই সময়ের মধ্যে একদিন এক উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে আমার সঙ্গে শাহরিয়ার এবং শামারুখের দেখা হয়ে গেল। শাহরিয়ার চমৎকার একটা আকাশি নীল উলের জ্যাকেট পরেছে, মাফলারটা গলার চারপাশে জড়ানো। তার সারা শরীর থেকে তারুণ্য ঝরে ঝরে পড়ছে। এই অবস্থায় দেখে কারো মনে হওয়ার উপায় নেই যে শাহরিয়ারের শরীরে কোনো রকম রোগ ব্যাধি আছে। আগের তুলনায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছে শাহরিয়ারকে। শামারুখ পরেছিল মেরুন রঙের শাড়ি। শাহরিয়ারের পাশে শামারুখকে এত অপূর্ব দেখাচ্ছিল, আমি অনেকক্ষণ দুজনের ওপর থেকে দৃষ্টি ফেরাতে পারিনি। আসর ভেঙে যাওয়ার পর শামারুখ আমাকে নেহায়েত ভদ্রতাবশত জিজ্ঞেস করেছিল, গান কেমন শুনলেন? নেহায়েত একটা জবাব দিতে হয়, তাই বলেছিলাম, ভালো। শাহরিয়ার আমার দিকে অপরিচিতের দৃষ্টি দিয়ে তাকালো এবং জিজ্ঞেস করলো, জাহিদ সাহেব নাকি? কেমন আছেন? আপনি এখন কোথায় থাকেন? শাহরিয়ারের এই ধরনের সম্ভাষণ শুনে আমি মনের মধ্যে একটা আঘাত পেয়ে গেলাম। সে ঢাকা শহরে আসার পর থেকেই আমাকে জাহিদ ভাই ডেকে আসছে। বুঝতে পারলাম শামারুখের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পর থেকে আমার অস্তিত্বটাই তার পক্ষে অসহ্য হয়ে দাঁড়িয়েছে। নিশ্চয়ই আমার সঙ্গে শামারুখের এতদিনের মেলামেশা সম্পর্কে সে জানতে পেরেছে। নানা মানুষের কাছ থেকে আমি নানা সংবাদ পাচ্ছিলাম। একজন বলল শামারুখকে শাহরিয়ারের সঙ্গে শেরাটন হোটেলে দেখা গেছে। আরেকজন বলল এক শুক্রবারে শামারুখ এবং শাহরিয়ার চিড়িয়াখানার বানরদের বাদাম খাইয়েছে। আবার কেউ এসে বলল সাভারের জাতীয় স্মৃতিসৌধে দুজনকে পরস্পর হাত ধরাধরি করে ঘুরতে দেখা গেছে। এই সমস্ত খবরে আমার কিছুই যায় আসে না, কিন্তু যারা এসে খবরগুলো বলছে তাদের বিকৃত আনন্দ উপভোগের পদ্ধতিটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। এতকাল তারা শামারুখকে আমার সঙ্গে ঘোরাফেরা করতে দেখেছে। অনেকেই জানে শামারুখের জন্য আমি একটা লড়াই করেছি। এখন শামারুখ আমাকে ছেড়ে শাহরিয়ারের সঙ্গে ঘোরাঘুরি করছে, ওই সংবাদটা আমাকে জানানোর উদ্দেশ্য হলো অনেকটা এরকম, এতদিন তো এই মহিলাকে নিয়ে তুমি আকাশে উঠছিলে, আশপাশের মানুষকে মানুষ মনে করনি, এখন মহিলা তোমাকে ল্যাং মেরে অন্য মানুষের সঙ্গে ঘুরছে। এখন বোঝো মজাটা? শামারুখকে আমি একরকম চিনে ফেলেছি। তার কোনো ব্যাপারেই আমার উৎসাহ নেই। সে যা ইচ্ছে করুক, কিন্তু শুনে কষ্ট লাগলো শাহরিয়ার নানা মানুষের কাছে নানান জায়গায় আমার নামে নিন্দে বন্ধ করে বেড়াচ্ছে। শাহরিয়ার আমার নামে যা ইচ্ছে বলে বেড়াক, আমি হিসাব করে দেখেছি এটা আমার প্রাপ্য ছিল। আমার বুঝতে বাকি রইল না আমাকে একটা শিক্ষা দেওয়ার জন্যই মহিলা শাহরিয়ারকে বেছে নিয়েছে। শাহরিয়ার যা বলবে আমি প্রতিবাদ করতে পারবো না। লোকে মনে করবে আমার মধ্যে ঈর্ষার ভাব জন্মেছে বলেই আমি শাহরিয়ারের সঙ্গে ঝগড়া করতে নেমেছি। শাহরিয়ার পথে ঘাটে যেসব বলে বেড়াচ্ছে এর কোনোটাই তার কথা নয়। শামারুখ যা বলাচ্ছে সে তাই বলে যাচ্ছে। একজন তরুণ কবি রসিকতা করে বলেছিলেন, ঢাকা শহরে কাকের সংখ্যা যত, কবির সংখ্যা তার চাইতে কম হবে না। কথাটার মধ্যে একটা শ্লেষ আছে। তারপরেও আমার মনে হয় একটা বিষয়ে কবিদের সঙ্গে কাকদের মিল আছে। একটা কাক যখন বিদ্যুতের তারে আটকে যায় কিংবা অন্য কোনো বিপদে পড়ে, রাজ্যের কাক ছুটে এসে সাহায্য করতে পারুক না পারুক সমবেদনা প্রকাশ করে। কাকদের যেমন সমাজবোধ প্রবল, কবিদের সমাজবোধ তার চাইতে কম নয়। একজন কবির ভালো মন্দ কিছু যখন ঘটে, অন্য কবিরা সেটা খুব সহজে জেনে যায়। তারা বিষয়টা নিয়ে এমন জল্পনা কল্পনা করতে থাকে সেটা সকলের চর্চার বিষয় হয়ে উঠতে বেশি সময়ের প্রয়োজন হয় না। একজন কবি যখন বিয়ে করে, প্রেমে পড়ে, কেলেঙ্কারি বাঁধিয়ে বসে কিংবা যৌন রোগের শিকার হয়, সেটা খুব সহজেই সবার আলোচনার ব্যাপার হয়ে দাঁড়ায়। কবিদের সঙ্গে কাকদের প্রজাতিগত সহমর্মিতার ব্যাপার ছাড়া আরো একটা বিষয় মিল আছে। একটা কাক আরেকটা কাকের মুখের খাবার কেড়ে নেওয়ার জন্য যত রকম ধূর্ততার আশ্রয় নিয়ে থাকে, একজন কবি আরেকজন কবির প্রাপ্য সম্মানটুকু কেড়ে নেওয়ার জন্য তার চাইতে কিছু কম করে না। কবি এবং কাকের চরিত মানুষ যে বিশ্লেষণ করতে হলো তার একটা বিশেষ কারণ আছে। শাহরিয়ার এবং শামারুখের সম্পর্ক নিয়ে প্রায় প্রতিদিন এত কথা আমাকে শুনতে হতো যে মেজাজ ঠিক রাখা একরকম দায় হয়ে দাঁড়ালো। আমি বুঝতে পারি না শামারুখ এবং শাহরিয়ারের সমস্ত সংবাদ আমার কাছে বয়ে নিয়ে আসা হয় কেন। আমাকে নিছক মানসিক কষ্ট দেওয়া ছাড়া তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে এমন তো মনে হয় না। শামারুখ যখন আমার সঙ্গে ঘুরে বেড়াতো তখন কি আমাদের নিয়ে মানুষ এত কথা বলতো? হয়তো বলতো, আমি জানতাম না। নিজের ভেতর এতটা বিভোর হয়েছিলাম যে কোন দিক দিয়ে কি ঘটছে, কোথায় মানুষ কি বলছে তাকাবার অবকাশ ছিল না। তবে হ্যাঁ, একটা জিনিস আমি নিজেও স্বীকার করব,
শামারক এবং শাহরিয়ারের সম্পর্ক এমন একটা নতুন মাত্রা অর্জন করেছে, মানুষ সেদিকে দৃষ্টিপাত না করে পারছে না। তার প্রথম কারণ, শাহরিয়ার এইসবে মৃত্যুর কবল থেকে কোনো রকমে ফিরে আসতে পেরেছে। সে যে পুরোপুরি আরোগ্য লাভ করেছে এ ব্যাপারে কেউ নিশ্চিত কিছু বলতে পারে না। শামারুখের মতো এমন অপরূপ বিদুষী একজন মহিলা, যার পরমায়ু নিশ্চিত নয়, এমন একজন তরুণ কবির পেছনে ছায়ার মতো লেগে আছে, এই ঘটনাটাকে মানুষ অস্বীকার করবে কেমন করে? কুকুর মানুষ কামড়ালে সংবাদ হয় না, মানুষ যখন কুকুরকে কামড়ায় সেটাই সংবাদের বিষয়বস্তু হওয়ার মর্যাদা অর্জন করে। একজন চালচুলোহীন তরুণ কবি, কদিন বেঁচে থাকবে যে জানে না, তার পেছনে সমাজে মোটামুটি প্রতিষ্ঠিত একজন সুন্দরী নারী হৃদয়ের সমস্ত ভালোবাসা এমন উজাড় করে দিচ্ছে, সে জিনিসটা নিয়ে মানুষ যদি মাথা না ঘামায় তাহলে মানুষ সম্পর্কে খুব ছোট করে ভাবতে হয়। শাহরিয়ার এবং শামারুখের সম্পর্কের ধরনটাই একটা বিশেষ শিল্পকর্মের মতো মানুষের চোখ ধাঁধিয়ে দিচ্ছে। এই সম্পর্কের কোনো অতীত নেই, ভবিষ্যতের কোনো পরিকল্পনা নেই, সবটাই বর্তমান। যে ফুল ফোটার পর এক রাতের মধ্যে নিঃশেষ হয়ে যায়, তার সৌন্দর্যের মতো গন্ধের মতো শামারুখ শাহরিয়ারের সম্পর্ক। এই সময় পত্রপত্রিকায় শাহরিয়ারের কবিতা ক্রমাগত প্রকাশিত হচ্ছিল। এগুলো পড়ে আমি একা শুধু মুগ্ধবোধ করছি না, যারাই পড়ছে অভিভূত হয়ে যাচ্ছে। একজন রুগ্ন তরুণ তার জীবনী শক্তির উত্তাপ দিয়ে এমন সুন্দর প্রাণবন্ত কবিতা কেমন করে লিখতে পারে? এমন প্রাণ শক্তিতে ভরপুর কবিতা শাহরিয়ার লিখছে, কবিতায় শরীরের রোগ কিংবা যন্ত্রণার সামান্যতম স্পর্শও নেই। এমন আশ্চর্য স্নিগ্ধ প্রশান্তি শাহরিয়ারের এলো কেমন করে? শামারুখের ভালোবাসায় কি শাহরিয়ারের কল্পনাকে স্বর্গ সৃষ্টিতে পারঙ্গম করে তোলেনি? আমি নিজেকে ঘৃণা করতে থাকলাম। শামারুখের সঙ্গে আমারও তো একটা গভীর সম্পর্ক ছিল। আমি শাহরিয়ারের মতো এমন প্রাণ স্পন্দনময়, এমন প্রশান্ত একটা পঙ্গক্তিও তো রচনা করতে পারিনি। প্রজাপতি যেমন ফুল থেকে বিষ আহরণ করে, আমারও কি তেমনই খারাপ দিকটার প্রতি প্রথম নজর পড়ে? আমি শামারুখের ভেতরের ওই বিস্ময়কর অংশটা আবিষ্কার করতে পারিনি কেন? শুধু খালি চোখে যতদূর দেখা যায় তার বাইরে দেখার ক্ষমতা কি আমার একেবারেই নেই? আমার মনে জ্বালা ধরে গিয়েছিল, তবু শাহরিয়ার এবং শামারুখের অকুণ্ঠ প্রশংসা না করে পারলাম না। মাহফুজের কাছে আমি জেনেছি শাহরিয়ারের একটা পা কবরের ভেতরে, তারপরেও প্রেমের শক্তিতে শক্তিমান হয়ে মৃত্যুর শীতল স্পর্শকে সম্পূর্ণ অস্বীকার করছে শাহরিয়ার। তার ওই কবিতাগুলো তো মৃত্যুর বিরুদ্ধে সরাসরি চ্যালেঞ্জ। হয়তো শাহরিয়ার বেশি দিন বাঁচবে না, কিন্তু বেশি দিন বেঁচে কি লাভ? জীবন মরণের যা অভীষ্ট, শাহরিয়ার তো তার সন্ধান পেয়ে গেছে। শাহরিয়ারের কাছে আমার নিজেকে বিমিষা উৎপাদনকারী তুচ্ছ কৃমি কীট বলে মনে হতে থাকলো। তার প্রতি আমার দৃষ্টিভঙ্গিরও একটা পরিবর্তন ঘটে গেল। শামারুখের শারীরিক সৌন্দর্য প্রথম দিকে পূর্ণিমার চাঁদ যেমন সমুদ্রের জলকে আকর্ষণ করে সেভাবে আমাকে আকর্ষণ করেছিল, কিন্তু তার সঙ্গে মেলামেশার এক পর্যায়ে তার সৌন্দর্যের প্রতি আমি পুরোপুরি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিলাম। শেষের দিকে ভয় পেতে আরম্ভ করেছিলাম। তার শরীর দেখলে আমার রং করা মাংস বলে মনে হতো। এই সৌন্দর্যের ফাঁসে যাতে আমি আটকে না যাই, পালিয়ে বাঁচার চেষ্টা করতাম। এখন অনুভব করতে পারছি শামারুখের অপরূপ সৌন্দর্য হলো ঈশ্বরের এক মহান দান। এই সৌন্দর্য কি অভাবনীয় কাণ্ড ঘটিয়ে তুলতে সক্ষম, শাহরিয়ারের কবিতাগুলো পড়েই বুঝতে পারছি। আমি ধরে নিলাম আমার চূড়ান্ত পরাজয় ঘটে গেছে। একসময় ইচ্ছে করলে আমি শামারুখকে সম্পূর্ণ আমার করে নিতে পারতাম, তার প্রকৃত রূপ অন্তরের চোখ দিয়ে অবলোকন করতে পারতাম। আমি একজন পাষণ্ড, আমার হৃদয়ে চোখ জন্মাবে কেমন করে? ঈশ্বরের মহত্তম দান আমি অবহেলা করেছি বলে দাম দেবার কেউ থাকবে না, সেটা কেমন করে হতে পারে? ঈশ্বরের রাজত্বে এত অবিচার কি সম্ভব? শামারুখ শেষ পর্যন্ত সেই মানুষের সাক্ষাৎ পেয়ে গেছে যে তাকে পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারে, হোক না তা অত্যন্ত ক্ষণিকের। আমার অনুভব করতে বাকি রইল না আমি নিতান্তই একজন হতভাগা মানুষ হিসেবে আমার অপূর্ণতাই আমাকে পীড়িত করছিল। এখন আয়নায় নিজের মুখ দেখতে আমার কষ্ট হয়। একদিন রাতে ঘুমিয়ে আছি, মাহফুজ এসে আমার ঘুম ভাঙালো। ঘড়িতে দেখি 1টা বেজে গেছে। আমি মাহফুজের দিকে একটু বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলাম, কি বৃত্তান্ত এত রাতে? মাহফুজ বললেন, আপনাকে একটু আসতে হবে। আমি বললাম, কোথায়? মাহফুজ বললেন, হাসপাতালে। আমি বললাম, হাসপাতালে কেন?
তিনি বললেন, পরশুদিন শাহরিয়ারকে ভর্তি করানো হয়েছে, ছটফট করছে। ডাক্তার বলছেন আর বেশি দেরি নেই, আপনাকে দেখতে চাইছে। জাহিদ সাহেব, আপনি যেদিন আমার বাড়িতে গিয়েছিলেন আমি তো বলেছিলাম এই ডাকিনী মহিলা শাহরিয়ারকে 4টা মাসও বেঁচে থাকতে দেবে না। এখন মাত্র 3 মাস। দেখছেন তো আমার কথাটা এখন সত্যি হয়ে যাচ্ছে। আমি মাহফুজের কথার কোনো জবাব দিলাম না। মনে মনে বললাম, শাহরিয়ার না বাঁচলেও এমন কি ক্ষতি, সে তো অমৃতের সন্ধান পেয়েই গেছে। আমি হাসপাতালে গিয়ে দেখি অনেক মানুষ তার বিছানার চারপাশে। ছোট কক্ষের মধ্যে স্থান সংকুলন হচ্ছে না দেখে অনেকে করিডোরে দাঁড়িয়ে আছে। ডাক্তার শেষ অবস্থা নিশ্চিত জেনে মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলেছে। শাহরিয়ারের পাশের খাটে শামারুখ মুখে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে আছে। তাকে একটা ভাস্কর্যের মতো দেখাচ্ছে। আমি যখন গিয়ে শামারুখের কপালে হাত রাখলাম, দেখি তার চোখের কোণ দুটো পানিতে ভরে গেছে, মুখ থেকে লালা গড়িয়ে পড়ছে। বিড়বিড় করে কিছু একটা উচ্চারণ করার চেষ্টা করছে। আমার কান একেবারে তার মুখের কাছে নিয়ে গেলাম, কিন্তু কি বলছে কিছুই উদ্ধার করতে পারলাম না। তারপর কয়েক মিনিটের মধ্যেই সব শেষ। শাহরিয়ারের বোনটা ডুকরে কেঁদে উঠে দুহাত দিয়ে নিষ্প্রাণ শরীরটাকে আঁকড়ে ধরল। শামারুখের কোনো ভাবান্তর নেই, গালের ওপর হাতটা রেখে শাহরিয়ারের দিকে নির্বিকার তাকিয়ে আছে। তার ঠোঁট দুটো কাঁপছে। আমার কেন জানি মনে হলো সে আমাকে বলছে, ওহে পাষণ্ড, তুমি চেয়ে দেখো, একজন তরুণ আমার সৌন্দর্যের বেদিমূলে এইমাত্র তার অমূল্য জীবন উৎসর্গ করল। প্রিয় সোহিনী, শামারুখের উপাখ্যানটা যদি এখানে শেষ করতে পারতাম তাহলেই সবচেয়ে ভালো হতো। এরকম একটা সুন্দর পরিসমাপ্তি, যেখানে মৃত্যুর সঙ্গে শিল্প হাত ধরে এসে দাঁড়িয়েছে, জীবনের সঙ্গে এসে মিশেছে কবিতা। তার মধ্যে শামারুখকে স্থাপন করে কাহিনীটা যদি শেষ করতে পারতাম, সেটা আমার জন্যে, শামারুখের জন্য এবং আমার তরুণ লোকান্তরিত বন্ধু শাহরিয়ারের জন্যে সর্বোৎকৃষ্ট হতো। কিন্তু কাহিনীটা সেভাবে শেষ করতে পারলাম না, কারণ জীবন শিল্প নয়, কবিতা নয়। জীবনে যা ঘটে শিল্প এবং কবিতায় তা ঘটে না। জীবন জীবনই। জীবনের সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না, এবং জীবন ভয়ানক নিষ্ঠুর। সমস্ত প্রতিশ্রুতি, সমস্ত প্রতিজ্ঞা, সমস্ত স্বপ্ন দুঃস্বপ্নের ওপারে জীবনের লীলা খেলা। প্রিয় সোহিনী, এখন তোমার কাছে শামারুখের আসল ঘটনাটা ফাঁস করি। শাহরিয়ারের মৃত্যুর 15 দিনের মধ্যেই শামারুখ জমির উদ্দিনকে বিয়ে করে ফেলেছিল। জমির উদ্দিনের পরিচয় জিজ্ঞেস করবে না, তাহলে তুমি শামারুখ সম্পর্কে মনে অত্যন্ত খারাপ একটা ধারণা পোষণ করবে। লেখক, কবি, শিল্পী কিংবা অভিনেতা কিছুই ছিল না। এমনকি সে অঢেল টাকার মালিকও ছিল না। যথার্থ অর্থেই সে একটা দুপেয়ে পশু ছিল। শামারুখকে সকাল বিকেল পেটানো ছাড়া আর কোনো গুণপনা সে প্রদর্শন করতে পারেনি। সব জেনে শুনে শামারুখ এই জমির উদ্দিনকে বিয়ে করেছিল। এটাই হলো জীবনের ভোজবাজি। প্রিয় সোহিনী, তুমি যদি জানতে চাও এখন শামারুখ কোথায়, আমি বলবো হারিয়ে গেছে। ফের যদি জিজ্ঞেস করো কোথায় হারিয়ে গেছে, তার সংবাদও তোমাকে দিতে পারি। যেই দেশটিতে গিয়ে আমাদের ব্রিলিয়ান্ট তরুণেরা হোটেলের বেয়ারা কিংবা ড্রাইভারের চাকরি পেয়ে জীবনকে সার্থক মনে করে, আমাদের অভিজাত এলাকার অত্যন্ত স্পর্শকাতর অপরূপ তরুণীরা শিশু পাহারার কাজ পেলে মনে করে, আহ কি সৌভাগ্য। যেই দেশটিতে যাওয়া হয়নি বলেই সমস্ত উচ্চাকাঙ্ক্ষী মানুষ এই নশ্বর জীবনে স্বর্গ দেখা হবে না বলে আফসোস করে, শামারুখ জমির উদ্দিনকে নিয়ে সেই স্বপ্নের দেশ আমেরিকায় কোথায় হারিয়ে গেছে কে বলতে পারে। শেষ হলো আহমদ ছফা রচিত উপন্যাস অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। যারা গল্পন্যাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে রাখবেন, এতে করে আমি কোনো নতুন গল্প বা উপন্যাস আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পাবেন। সকলে সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন এই কামনায় আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি।